এলিট বা সবচেয়ে উন্নত রাজনীতি এই গুপ্ত রাজনীতি। এর চাইতে শ্রেষ্ঠ কোনো রাজনীতি নেই, এর চাইতে কঠিন কোনো রাজনীতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গুপ্ত রাজনীতি না থাকতো শিবিরের, তাহলে আপনাকে এখন হিসাব করতে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে কতজন শিবিরকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স এবং সর্বোচ্চ রেজাল্ট। আপনি দর্শকদের কাছে সুলাইমান অ্যানালাইসিস নামে পরিচিত, কি কারণে অ্যানালাইসিস নামে বেশি পরিচিত? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি, আমার সেম সেশনের একই ডিপার্টমেন্টে, আচ্ছা, আমরা একসাথে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের স্লোগান দিয়ে ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে ক্লাস করতাম। ছাত্রদল শিবিরের মতোই পলিটিক্স করেছে, তারাও গুপ্ত রাজনীতি করেছে। আমি মনে করি এবি পার্টির রাজনৈতিক প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এক কথায় সহজ বাংলায় বলে এবি পার্টির দিন শেষ। তারেক রহমান নিশ্চিত প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি ছাড়া আসার সম্ভাবনা নেই। ভারত তাদের রাস্তা পরিষ্কারের জন্য যদি সুযোগ পায় তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমান এটা বিশ্বাস করে। জামাত তো কখনো ক্ষমতায় আসেনি, অতীতে কয়টা সিট পেয়েছে? আমি বলি কোনো দল তো জন্ম থেকে ক্ষমতায় আসে না, একটা পর্যায়ে আসে। অতীতে আসেনি, এবার আসবে। আর ইসলামী দল পৃথিবীতে কখনো টিকতে পারেনি, জামাত ইসলামী টিকবে, নতুন এক্সাম্পল সেট করবে। আমি সবচেয়ে বেশি গালি খেয়েছি আহলে হাদিসের লোকজনের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি মোহাম্মদ সুলাইমান, বিশিষ্ট রাজনীতিক এবং বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট সমাজনীতিক এবং বিশিষ্ট সমাজনীতি বিশ্লেষক। এভাবে যদি আমি একে একে বলতে থাকি, তিনি অনেকগুলো গুণের অধিকারী এবং সবচেয়ে বেশি তিনি যে নামে আপনাদের কাছে পরিচিত, সুলাইমান অ্যানালাইসিস। আমরা সরাসরি আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সুলাইমান? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মোহাম্মদ সুলাইমান, কিন্তু আপনি দর্শকদের কাছে সুলাইমান অ্যানালাইসিস নামে পরিচিত। মানে আপনি আসলে কি কারণে অ্যানালাইসিস নামে বেশি পরিচিত? আমার নাম মোহাম্মদ সুলাইমান, আপনি বলেছেন, কিন্তু নেটিজেনরা আমাকে সুলাইমান অ্যানালাইসিস হিসাবে চেনে এবং তারা সুলাইমান অ্যানালাইসিস হিসাবে ডাকে। আচ্ছা, আমি এই নামটাকে রেসপেক্ট করি, কারণ এটা আমার দর্শকদের দেয়া নাম। আচ্ছা, তারা সাবকনশিয়াসলি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে দেখা হলে অনেকে হঠাৎ করে বলেন যে ভাই আপনি সুলাইমান অ্যানালাইসিস, মানে এটা দর্শকদের দেয়া নাম। আচ্ছা, এবং আমি এই নামটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছি এবং এই নামেই পরিচিত। নেটিজেনরা আমাকে এই নামই, দর্শকদের দেয়া নাম। মানে অ্যানালাইসিস কেন আসলে এই নামটা তারা দিল? আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আমি নিজেই সুলাইমান অ্যানালাইসিস দিয়েছি। ওই চ্যানেলের নামেই তারা আমাকে নামকরণ করেছে, তারা এই নামে ডাকে। এটা দর্শকদের দেয়া নাম বলতে পারেন। আপনি নর্মালি কোন জিনিসগুলোকে অ্যানালাইজ করতে বেশি পছন্দ করেন? আমি সমসাময়িক রাজনীতি নিয়ে বেসিক্যালি অ্যানালাইসিস করি। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয়, যেমন যেটাকে শরীয়তের পরিভাষায় বা উসুলে ফিকার ভাষায় বলে আল মাসালাতুল মুখতালিফা, আচ্ছা, এগুলো নিয়ে আমি বেসিক্যালি অ্যানালাইসিস করি। মানে এগুলো নিয়ে অ্যানালাইসিস করার যে গ্রাউন্ড থাকা দরকার, বিশেষ করে একাডেমিক যে গ্রাউন্ড থাকা দরকার, আপনার কি সেটা আছে? প্রথমে আমার মূল টপিক যেটা রাজনীতি বিশ্লেষণ বা সমসাময়িক রাজনীতি কিংবা ট্রেন্ডিং পলিটিক্যাল টপিকস, এক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স এবং সর্বোচ্চ রেজাল্ট, সেই হিসাবে এটা পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড এবং আমি শিক্ষকতাও করেছি এই ডিপার্টমেন্টে। আচ্ছা, আচ্ছা, সে কারণে অবশ্যই একাডেমিক লেজিটিমেসি আছে বলা যায় এবং বিভিন্ন নিউজ পেপারে লেখালেখিরও অভিজ্ঞতা আছে। ধর্মতাত্ত্বিক যে বিষয়গুলো, ফিকহি বিভিন্ন বিষয়ে আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এছাড়া আরবি ভাষা সাহিত্যে আমার মোটামুটি ভালো দখল আছে। আমি একটু আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যেহেতু বলছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, একটু একদম ছোটবেলা থেকে আসলে একটু শুনে আসি আসলে আপনার পড়াশোনার হাতে খড়ি। ইনফ্যাক্ট আপনার জন্মটা কোথায়, সেখান থেকে আমি আসলে জানতে চাই। আমার জন্ম বরিশালের উজিরপুর উপজেলায়। আমার পড়াশোনা শুরু, আমার আব্বা আমাদের বরিশালের একটা বিখ্যাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, এখন রিটায়ারমেন্টে আছেন। আচ্ছা, তার মাদ্রাসা থেকেই আমার পড়াশোনা শুরু, ফ্রম দি বিগিনিং টু দাখিল। আমি তার মাদ্রাসায় পড়েছি। দাখিলের পর আর মাদ্রাসায় পড়া হয়নি, তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালবাগ মাদ্রাসা হিসেবে যেটা পরিচিত, মুফতি আমিনীর মাদ্রাসা, জামিয়া কোরআনিয়া আরবিয়া, তখনকার সময় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, মুফতি আমিনী সাহেব ছিলেন তখন জীবিত। তিনি গৃহবন্দীর মতো ছিলেন। তার কাছে যেতাম,
লালবাগ মাদ্রাসার আরও অনেক ওস্তাদ ছিল, তাদের কাছে আমি পড়েছি ব্যক্তিগতভাবে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে। এছাড়া মদিনা মানে বিশ্ববিদ্যালয়ে ফারেক, ওনারা কি তখন আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াতেন? আমরা আমাদের একটা গ্রুপ ছিল, আমরা তাদের শিডিউল নিয়েছিলাম যেভাবে হোক না কেন, এবং আমাদেরকে যথেষ্ট পছন্দ করতেন। এছাড়া মদিনা মানে বিশ্ববিদ্যালয় আপনারা কি থেকে তখন আসলে পাঞ্জাবি পরে যেতেন নাকি এই প্যান্ট শার্ট পরে যেতেন তার কাছে? পাঞ্জাবি পরেই বেশিরভাগ সময় যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আরবি ভাষা এবং সাহিত্যের প্রাথমিকের চাইতে একটু মধ্যম লেভেলের এলেম থাকার কারণে তারা আমাদেরকে পছন্দ করতেন, এবং হাদিসের বিভিন্ন দার্স একদম তাকমিলের ক্লাসের মতো আমাদেরকে পড়াতেন। তো আমার কাছে হাদিসের যে মৌলিক কিতাবগুলো, যেগুলো দাওরায় হাদিস কিংবা তাকমিল ক্লাসে পড়ানো হয় কিংবা আলিয়া মাদ্রাসার কামিলে পড়ানো হয়, এগুলোর মূল কিতাব সেটা আমাদের কাছে ছিল, সেগুলো নিয়ে আমরা যেতাম। এছাড়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক কয়েকজন ওস্তাদ ছিল যাদের কাছে আমরা, ধানমন্ডিতে একটা মসজিদের খতিব ছিল, তার কাছে যেতাম। তো এইভাবে ফিক, হাদিস, এমন তাফসিরেরও মৌলিক জ্ঞান আমরা অর্জনের চেষ্টা করেছি। মানে আপনি একদিকে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং সেটা আন্তর্জাতিক সম্পর্কের মতো একটা বিষয় আপনি পড়েছেন, এবং একই সাথে আপনি এভাবে হচ্ছে দর্সি কিতাবগুলো নিয়ে, দর্সি নিজামির যে কিতাবগুলো, সেগুলো নিয়ে হচ্ছে দেশের আলেমদের কাছে গিয়েছেন এবং পড়েছেন। হ্যাঁ, আমি পড়েছি, এবং বেশিরভাগ কোর্সে আমরা শেষ করেছি, জাস্ট স্টার্ট করেছি সেরকম না। এবং আমি একটা সময় ছিল, এখন পেশাগত বা নানান কারণে সম্ভব হচ্ছে না, আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকে আমার পেশাগত জীবনের কয়েক বছর পর্যন্ত আমি ইমামতি করতাম, জুমার খুতবা দিতাম। এমনকি একটা সময় ছিল যে আমাকে পাবলিক ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া হতো, আমি ওয়াজ করতাম, অনেক দর্শক হতো, এবং আমার একটা অডিয়েন্স ব্লগ ছিল যে আমি যেখানে ওয়াজ করতে যেতাম তারা সেখানে যেত। আচ্ছা আচ্ছা। যতদিন পর্যন্ত এটা কি মানে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন? না, এটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পরও কয়েক বছর এটা কন্টিনিউ করেছি। বিশেষ করে জুমার খুতবা, আচ্ছা, এটা আমি খুব গুরুত্বের সাথে নিতাম। আচ্ছা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়ও ঢাকার আশেপাশে কামরাঙ্গীচর, কেরানীগঞ্জের কিছু মসজিদে খুতবা দিতে যেতাম, এবং ইনভাইট করে তারা নিয়ে যেত। আমাদের ওস্তাদরাও হেল্প করতো। বিশেষ করে আমাদের ওই সময়ে প্রফেসর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন, তার মাধ্যমে আমরা অনুপ্রাণিত ছিলাম, সে আমাদেরকে এনকারেজ করতো। এরকম অনেক ওস্তাদ ছিল আমাদের। তো এই জগতেও আমাদের একটা বা আমার একটা পদচারণা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি ইন্টার বা আলিম করেছেন কোথায়? আমি আলিম করিনি, আমি জাস্ট দাখিল পাস করার পরে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত সালের দিকে? আমার দাখিল 2008, সেই হিসেবে এইচএসসি 2010। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি চলে আসেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আপনি আইআর নিয়ে পড়াশোনা করেছেন। আপনি যখন আসলে আইআর নিয়ে পড়াশোনা করেছেন, সেই মুহূর্তে আপনি কি আসলে চিন্তা করেছিলেন কখনো যে আসলে আপনি একজন বিশ্লেষক হতে চান? হ্যাঁ, এটার প্রতি আমার রাজনীতি বিশ্লেষণ অথবা রাজনৈতিক ভাষ্যকর, এগুলোর প্রতি একদম বলা যায় যখন থেকে আমি বুঝতে শুরু করেছি তখন থেকেই আমার একটা আকর্ষণ ছিল। আমি একটা ফুল পলিটিক্যাল ফ্যামিলির সন্তান। আমার আব্বা একজন রাজনীতিবিদ এবং আলেম। কোন দলের রাজনীতি করেন? আমার আব্বা জামাত ইসলামী করেন, জামাত ইসলামীর প্রবীণ রোকন। আচ্ছা আচ্ছা। এবং একটা বিখ্যাত ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওকে। সেই হিসাবে আমি যখন একদম ছোট 4-5-এ পড়তাম তখন থেকে আমার বাসায় কয়েকটা পত্রিকা রাখা হতো। আচ্ছা। এছাড়া বিভিন্ন পলিটিক্যাল লিটারেচার, বিশেষ করে মাওলানা মওদুদীর সবগুলো গ্রন্থ, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আব্দুর রহিমের কিতাব, আরও অনেক ইসলামী বিভিন্ন বই, পুস্তক, সাহিত্য এগুলো ছিল। বিশেষ করে পত্রিকা পড়তাম প্রচুর, সেই ক্লাস 4 থেকে। আচ্ছা। এবং যখন 5-6-এ পড়তাম তখন 2001 সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন আমি রাজনীতির হিসাব নিকাশ, জোট, কারা ক্ষমতা আসবে, ভোট, এগুলো সব বুঝতাম, আমার স্পষ্ট মনে আছে। অথচ আমি জাস্ট 4 কিংবা 5-এর স্টুডেন্ট ছিলাম। তখন দৈনিক সংগ্রাম, নয় দিগন্ত তখন বের হয়নি, ইত্তেফাক কিংবা মাসিক পৃথিবী, সাপ্তাহিক সোনার বাংলা, এগুলো ফ্রম দি বিগিনিং টু এন্ড আমি সব পড়তাম। যেমন আপনারা নিউজ পেপার পড়েন, কিন্তু কেউ বলতে পারবে না যে একটা পত্রিকার সব সে পড়েন, কিন্তু আমি কখনো কখনো কিছু কিছু পত্রিকার একদম সব পড়তাম। তো ওই ছোটকাল থেকেই রাজনীতির প্রতি একটা আগ্রহ, এবং রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম। কোনো ফ্যামিলি প্রোগ্রামে অথবা ক্লাসরুমে শিক্ষকদের সাথে ইন্টারাকশনে বিভিন্ন মন্তব্য করতাম। এই রাজনীতি নিয়ে কথা বলা, বিশ্লেষণ করা, এটা শিশুকাল থেকেই বলা যায় যে আমার এই জগতে আমার পদচারণা। কিন্তু এখন আপনারা মিডিয়ায় তথ্য প্রযুক্তির বিকাশের ফলে হয়তো বা খুব সহজে দেখতে পাচ্ছেন, কিন্তু ইনফরমালি মিডিয়ার বাইরেই এটার আমার স্টার্টিং।
আচ্ছা, আচ্ছা। যেহেতু আপনি রাজনীতি নিয়ে ছোটবেলা থেকেই খুব বেশি কনসার্ন এবং একই সাথে আপনার ফ্যামিলিও হচ্ছে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার। সো সবকিছু মিলিয়ে আমরা কি আসলে এটা বলতে পারি যে আপনি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন? সাবকনশিয়াসলি রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছি, অথবা যদি বলতে পারেন যে একটা রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা। আমি কনসাসলি জানতে চাচ্ছি আসলে আপনি আমি প্রাতিষ্ঠানিকভাবে বা সিদ্ধান্ত নিয়ে আপনি আসলে কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিলেন কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত হয়েছি। শিবিরের সাথী সদস্য এবং আমার সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। আচ্ছা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে জাস্ট পলিটিক্যাল জ্ঞান অর্জন করতাম। জামাত ইসলামীর রোকন সিলেবাস, শিবিরের সাথী সদস্য সিলেবাস, এটা আমি এসএসসি দাখিল লেভেলের আগেই শেষ করেছি। কিন্তু আমাকে আমার এলাকার কেউ আমাকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করতে পারেনি, বিশেষ করে ছাত্র সংগঠনের সাথে। আচ্ছা, আমার সরাসরি ছাত্র রাজনীতির সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি একটা ক্রিটিক্যাল মোমেন্টে আপনি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স করেছেন। আপনার বিশ্ববিদ্যালয়ের সেশন সম্ভবত 10-11 এবং সেই সময়টা খুবই জটিল ছিল। সেই সময় আপনি বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি করেছেন এবং সূর্য সেন হলের মতো একটা গুরুত্বপূর্ণ হলকে আপনি লিড দিয়েছেন, যেমনটি আপনি বলছিলেন। তো সেই সময়ে আসলে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সের হালচালটা আসলে কেমন ছিল? আপনারা কি মানে মোটামুটি কি নিজেদের পরিচয় প্রকাশ করে, এখন যেমনটা আসলে বলা হয় গুপ্ত শিবির বা এই ধরনের অনেক কথা বলা হয়, আপনারা কি আসলে স্মুথলি পলিটিক্সে করতে পেরেছিলেন? আচ্ছা, আমি প্রথমে যেহেতু আপনি গুপ্ত শিবির টার্মটা ইউজ করেছেন, এটা সম্পর্কে একটু কথা বলতে চাই। আচ্ছা, গুপ্ত শিবির এটা যে নামেই ব্যবহার করুক, আমার মনে হয় যে সবচাইতে এলিট বা সবচাইতে উন্নত রাজনীতি এই গুপ্ত রাজনীতি। এর চাইতে শ্রেষ্ঠ কোনো রাজনীতি নেই, এর চাইতে কঠিন কোনো রাজনীতি নেই। আপনি যদি দেখেন যে পৃথিবীর সবচাইতে ডেভেলপড কান্ট্রিজ অথবা সুপার পাওয়ার, গ্রেট পাওয়ার্স, বিভিন্ন হেজিমনি, এরা দেখবেন যে এদের গুপ্ত এজেন্ট আছে বিভিন্ন জায়গায়। তো গুপ্ত রাজনীতি এমনকি প্রতিপক্ষের মধ্যে আপনার এজেন্ট ঢুকিয়ে দেয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতির মধ্যেও ছিল। এবং যুগে যুগে পৃথিবীতে যত গ্রেট পাওয়ার্স এসেছে এবং এমনকি বড় বড় ডাইনেস্টি, ওটা টিকিয়ে রাখার জন্যে তাদের দলের লোকজন প্রতিপক্ষের মধ্যে ঢুকে যেত। টিকে থাকার একটা গ্রহণযোগ্য কৌশল, এটা অনেক আগে থেকে, হাজার বছরের ইতিহাস। আচ্ছা, আচ্ছা। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির রাজনীতি করেছি। সেক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঘোষিত নিষিদ্ধ ছিল, অথবা বলা হয়ে থাকে সেই কথিত পরিবেশ পরিষদের মাধ্যমে এক প্রকার আইনি নিষেধাজ্ঞার কথাও তারা বলে থাকে। এবং আমাদের সময় থেকে শুরু করে বা তার আগে থেকে, বিশেষ করে আমাদের সময় আমি যেটা সরাসরি দেখেছি, শিবির ছিল হত্যাযোগ্য। শিবির ধরতে পারলে আপনার হাত পা ভেঙে দেওয়া থেকে শুরু করে যত প্রকার নির্যাতন করা যায়, আমাদের চোখের সামনে অসংখ্য নির্যাতন আমরা দেখেছি, অনেককে আমরা সেভ করেছি। আমরা সবসময় যুগের মধ্যে থাকতাম, মানে আমরা সবসময় হত্যাযোগ্য ছিলাম। তো সেক্ষেত্রে গুপ্ত রাজনীতি বলতে যা বুঝান বা অনেকে যেটা মিন করে থাকে, এটা অনেকে সমালোচনা করতে গিয়ে বলেন, কিন্তু এটা একটা থ্রিলিং। আপনি যদি এটাকে একটা রোমাঞ্চকর একটা যাত্রা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ক্যারিয়ার। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই কথিত গুপ্ত রাজনীতি নিয়ে হলিউড বলিউডের সিনেমা বানানো যায়, আচ্ছা, এবং এটা যদি বামপন্থীদের, যেমন কার্ল মার্কসের লোকজন কিংবা লেনিন, মাও সেতুং, এই টাইপের লোকজন এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে রাজনীতি করেছে, আমরা যা করেছি, এটা যদি করতো তাহলে এটা নিয়ে সিনেমা বানাতো, এটা নিয়ে বিভিন্ন উপন্যাস লিখতো, সেই উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমা তৈরি হতো। এটা একটা রোমাঞ্চকর যাত্রা, এক দুঃসাহসিক যাত্রা, এবং শত্রুর মধ্যে থেকে তাদের ইনফরমেশন নিয়ে আপনার কর্মীকে বাঁচানো, যাকে হত্যাযোগ্য করেছে তাকে বাঁচানোর চেষ্টা, এটা যে কতটা দুঃসাহসিক এবং কঠিন কাজ, এবং এটা যে কতটা মহান কাজ। আমি বিশ্বাস করি আমাদের যে গুপ্ত রাজনীতি, আপনি যদি গুপ্ত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাপারটা, অনেকে বলে, এখন দর্শক গুপ্ত বললে এখন বুঝে বিষয়টা সহজে, আমি বোঝানোর জন্যই বললাম। এই গুপ্ত রাজনীতির কারণে অনেকের জীবন বেঁচেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গুপ্ত রাজনীতি না থাকতো শিবিরের, তাহলে আপনাকে এখন হিসাব করতে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে কতজন শিবিরকে হত্যা করা হয়েছে। যেরকম রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আপনারা তালিকা করেন, কিন্তু ওরকম কিন্তু মেসিভ কোনো ঘটনা ঘটেনি। তা আমি মনে করি যে অনেক শিক্ষার্থীর জীবন বেঁচেছে, একদম হত্যাকাণ্ড থেকে বেঁচেছে এই গুপ্ত রাজনীতির কারণে। অতএব এটা একটা মহান রাজনীতি, মানুষের জীবন বাঁচানোর রাজনীতি, এবং শিবিরের টিকে থাকার রাজনীতি, আদর্শের প্রতি যে তাদের কমিটমেন্ট, আমাদের যে কমিটমেন্ট ছিল, এটার পক্ষে এক মহান রাজনীতি। অতএব এটাকে আমি গ্লোরিফাই করি।
এবং আমি নিজে সরাসরি সেই ধরনের রাজনীতি করেছি। হ্যাঁ, হলে থেকেছি এবং শিবিরের, যেমন আমার ক্যারিয়ার যদি দেখেন, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কিংবা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে দুঃসময় ছিল 2013 সাল। রাইট। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সেই মামলা, শাহবাগ, এর চাইতে দুঃসময় কখনো আসেনি। এমনকি জুলাই আন্দোলনের সময়ও এরকম ছিল না। তখন হলে থাকতো, অনেকে ক্যাম্পাসের মধ্যে মিছিল করতো, একটা মোটামুটি একটা পরিবেশ ছিল। কিন্তু 2013 সাল ছিল খুব ভয়ানক। আমরা তখনকার সময় শিবিরের সদস্য হয়েছি আমি। তো সেই ক্ষেত্রে আমি হলে থেকে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে পিকেটিং করতে যেতাম, বিশেষ করে আজিমপুর, কাঁটাবন, শাহবাগ মোড়, এমনকি ধানমন্ডি, কলাবাগান, জিগাতলা, বিভিন্ন জায়গায় আমার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা টিম যেত, আমি সেটা নেতৃত্বে থাকতাম এবং আমরা বিভিন্ন সময় মিছিল করেছি এবং পিকেটিং করেছি। এছাড়া নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে, তখন তো বিএনপি জামাত জোট ছিল, জোটের প্রোগ্রামে আমরা যেতাম এবং আমার ছবিও এসেছে কয়েকটা পত্রিকায়। কিন্তু আল্লাহর রহমত তো ওইভাবে কখনো চিহ্নিত হয়নি এবং আমার আরও অনেক দুঃসাহসিক যাত্রা আছে। আমি মধুর ক্যান্টিনে বসে আল্লামা সাইদির রায়ের পর শাহবাগীদের বিরুদ্ধে বলেছি, ট্রাইব্যুনালের রায়ের সমালোচনা করেছি। আমার ক্লাসরুমে আমার ব্যাচমেট যারা আছে সবাই জানে যে আমি একদম ক্লাসে শিক্ষকদের সাথে প্রকাশ্য ইন্টারেকশন করতাম। তো সেখানে আমরা প্রকাশ্য অনেক কার্যক্রম করতাম অথবা কন্ট্রোল করতে পারতাম না নিজেকে। আমার দায়িত্বশীলরা তখন বলতো যে না, এটা আরও কৌশলী হতে হবে, এগুলো বলা যাবে না। কিন্তু আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি বরিশালের ছেলে, সেই হিসেবে আমাদের সময় আমাদের হল কিংবা টোটাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল গ্রুপের একটা ডোমিনেন্স ছিল। আচ্ছা, বরিশাল মানে সে ব্যতিক্রমী কিছু। আচ্ছা, বরিশাল গ্রুপের ছেলেরা কখনো বিপদে পড়ে না, সে শিবির হোক যে হোক, তার গায়ে কেউ হাত দিতে পারবে না, এরকম একটা নিশ্চয়তা ছিল। মানে রাজনীতির উপরে সেখানে আর আসলে ছাত্রলীগ ছাত্রদলের রাজনীতি অনেকটা এরকমই, আপনার রাজনৈতিক আদর্শের চাইতে আপনার আঞ্চলিকতা, গ্রুপিং, এটা ইম্পর্টেন্ট। এমনকি আমি আরেকটা তথ্য দিই প্রসঙ্গক্রমে, এই যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেটকে বরিশাল অঞ্চলের যারা ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটার ছিল, এরা কেউ ভোট দিতেই যায়নি। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, তাদের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়। কারণ কি, বরিশাল গ্রুপের না, সে অন্য এলাকার। আচ্ছা, তো এটা ছাত্রলীগও ছিল। তো বরিশালের কারণে, আর তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি আমার নিজ গ্রামের ছিল, নানান কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা গুরুত্ব ছিল, যার ফলে হয়তোবা ওরকম বড় কোনো, অথবা চিহ্নিত হলে হয়তোবা আমরা রক্ষা পেতাম না। আচ্ছা, কিন্তু আল্লাহর খাস রহমত, ওইভাবে কোনো ঝামেলা হয়নি। এমনকি জাতীয় পত্রিকায় নয়াপল্টনে মিছিলে আমার ছবি আসার পরও কারোর সামনে হয়তোবা পড়েনি। আচ্ছা, তো শেষ পর্যন্ত এরকম অনেক দুঃসাহসিক, রোমাঞ্চকর অনেক ঘটনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইসলামী ছাত্র শিবির করার সময়, যেটাকে আপনি বলছেন গুপ্ত থেকেই আমরা করেছি, সরাসরি আমরা কখনো। পত্রিকা যখন আপনার ছবি আসলো, মানে তখন আপনার আসলে ভয় লাগে নাই যে? অবশ্যই, শুধু আমার ভয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রত্যেক নেতাকর্মী সবসময় এমন একটা প্রস্তুতিতে থাকতো যে কোনো সময় তাকে চিহ্নিত করতে পারে এবং ভয়ানক নির্যাতন তার উপর নেমে আসতে পারে, এই ঝুঁকির মধ্যে সবসময় থাকতো নিঃসন্দেহে, এবং আমিও ছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে হেফাজত করেছে, বড় কোনো বিপদে পড়তে হয়নি। এমনিতে 13 সালে যে শাহবাগের আন্দোলনটা হলো, সেই সময় তো আপনি যেমনটা বললেন যে আপনি তখন বিশ্ববিদ্যালয়ের সদস্য হয়েছেন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই মুহূর্তে আসলে হলগুলোতে শিবিরের নেতাকর্মীদেরকে কি শাহবাগেও যেতে হতো? হ্যাঁ, সবাইকে যেতে হতো এবং আমরাও যেতাম। এমনকি আমি নিজে একটা গ্রুপ নিয়ে ওই শাহবাগকে একদম শেষ করে দেয়া, ওখানে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে শাহবাগ আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ারও পরিকল্পনা আমরা করেছি। কিন্তু সেটা সম্ভব হয়নি যে কারণেই হোক, সবাইকে যেতে হতো। এটা ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া, এমন কোনো ছাত্রদল কিংবা শিবির আপনি দেখাতে পারবেন না যারা হলে থেকেছে কিংবা কিন্তু ছাত্রলীগের মিছিলে যায়নি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যিনি সভাপতি, আমার সেম সেশনের একই ডিপার্টমেন্টে, আমরা একসাথে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের স্লোগান দিয়ে ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে ক্লাস করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, এটা সবাই, আমি স্বীকার করছি, হ্যাঁ আমরা গিয়েছি, কিন্তু আমরা শিবির করতাম ছাত্রলীগের আদর্শ, করতেন এবং ছাত্রদলের এখন যিনি সভাপতি অর্থাৎ সাহস, তিনি হচ্ছে ছাত্রদল করতেন, বাট প্রকাশ্যে হয়তো বা সেই মুহূর্তে টিকে থাকার জন্যই আপনাদেরকে ছাত্রলীগের পক্ষে স্লোগান দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি তিনি নিজে আমার সাথে
মধুর ক্যান্টিনে তখনকার সময় ছাত্রলীগের মিছিলগুলো মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে আমাদের কলা ভবনের সামনে ওইটাকে অপরাজ্য বাংলা বলে নাকি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে শেষ হতো। তারপরে আবার বিকালে সেই সাহস বিএনপির প্রোগ্রামে যেত নয়াপল্টনে, সরোয়ার্দী উদ্যানের প্রোগ্রামে আমাদের সাথে দেখা হতো। আসলে সাহস প্রকৃত ছাত্রদল এবং একদম ফার্স্ট ইয়ার থেকে ছাত্রদলের প্রতি তার কমিটমেন্ট ছিল এবং হলে থেকেছে একটা দীর্ঘ সময় পর্যন্ত জগন্নাথ হলে এবং মিছিলে গিয়েছে। এটা সবার ক্ষেত্রেই হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়টা আপনারাও পার হয়ে এসেছেন। আপনার কি আসলে মানে তখন কি মনে হতো আসলে যে এই যে একটা কঠিন এবং ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছেন, কখনো কি ভাবতেন যে আসলে এই যে 2024-25-এর মতো সময় এসে বাংলাদেশ এমন চমৎকার একটি সময় পাবে এবং আপনারা এমন চমৎকার একটি সময় উপহার পাবেন, এমন কি কখনো ভেবেছিলেন? আপনি যদি 2012 সালের দিকে তাকান অথবা 2013 সাল, তখন সবার বিশ্বাস ছিল 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগেই আওয়ামী লীগের পতন হবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে। এমনকি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এটাই বলতেন যে আওয়ামী লীগ টিকবে না। আচ্ছা, এবং যখন 5 জানুয়ারি নির্বাচন হয়, যে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টিকে গিয়েছিল, তখনকার সময় আমি হলেই ছিলাম। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ ছিল না এবং সবাই ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতা, এই যে জয় ভাই ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় এক সভাপতি, আল্লাহিয়ান খান জয়, আমার এলাকার, আচ্ছা, জহুরুল হলে ছিল। সে নিজে ছাত্রদলের প্রোগ্রামে গেছে মোতালেব প্লাজায়। তখনকার সময় সে ছোট নেতা ছাত্রদলের, 2014 সালের কথা। এবং জহুরুল হলের সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল আল্লাহিয়ান জয়। মোতালেব প্লাজায় আমার সাথে দেখা হয়েছে। এরকম ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, 1 নম্বর সাংগঠনিক সম্পাদক, এরকম অনেক নেতা 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে তখন তার আগে ছাত্রদলের সাথে যোগাযোগ করত এবং তারা ছাত্রলীগের রাজনীতি ছেড়ে, মানে সবার বিশ্বাস ছিল, ছাত্রলীগেরও সবার বিশ্বাস ছিল যে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারবে না। কারণটা কি আসলে? আসলে তখনকার সময় হেফাজত ইসলামীর উত্থান ছিল এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ছিল। আর বাংলাদেশে যে এরকম, আমরা তখন একটা জিনিস খেয়াল করেছিলাম যে আসলে ইন্ডিয়াতে সেই মুহূর্তে কংগ্রেসের পরাজয় হয় এবং তখন সেখানে বিজেপি সরকার গঠন করে এবং এই জায়গাটাতে আসলে কি তখন আওয়ামী লীগ তারা কি আসলে পরাজিত হওয়ার কোনো আশঙ্কা কি সেখান থেকে পেয়েছিল কিনা? যে আমরা তো জানতাম যে আসলে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল, তখন যেহেতু তারা পরাজিত হয়েছে সেই জায়গা থেকে আসলে আপনারা খুব বেশি আশান্বিত হয়েছিলেন? এটা একটা বিএনপির একটা মিসক্যালকুলেশন ছিল। বিএনপির পার্টি অফিসে মিষ্টি বিতরণও করা হয়েছে কংগ্রেসের পরাজয়ে, কিন্তু আমরা বুঝতাম যে আসলে আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। এটা শুধু কংগ্রেস না, এটা বিজেপি আসলেও এরকমই হবে। এমনকি জামাত ইসলামের ক্যালকুলেশনে এটা ছিল। কিন্তু বিএনপির একটা ভুল ধারণা ছিল যে কংগ্রেস গেছে, বিজেপি আসছে মানে আওয়ামী লীগকে সমর্থন করবে না। কিন্তু আমাদের ধারণাটা বা সবার ধারণা, এমনকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত, সাধারণ জনগণ সবাই বিশ্বাস করতো আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না 14 সালের পর। কেন বিশ্বাস করতো? বাংলাদেশের ইতিহাস যদি দেখেন যে এক দল সাধারণত 2 বার ক্ষমতা আসতে পারে না। আচ্ছা, যেমন 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি, আবার 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি। তো এভাবে 5 বছরের বেশি একটা দলকে মানুষ রাখে না। আর এইভাবে ভোটারবিহীনভাবে নির্বাচনে টিকে থাকা যায়, এ ধরনের কোনো প্র্যাকটিস তো বাংলাদেশে ছিল না। তো এখন এটা কিছু গোপন খবর আছে। 2014 সালের নির্বাচনের আগে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের মধ্যে একটা গোপন সমঝোতা হয়েছিল। শেখ হাসিনা বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করে, অলিখিত চুক্তিতে বলেছিল যে জাস্ট নির্বাচনটা হোক, সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয়, আমরা খুব শীঘ্রই মিড টার্ম ইলেকশন করব। আচ্ছা, এই জন্য বিএনপি জামাতের বিশ্বাস ছিল মিড টার্ম ইলেকশন হবে। যার ফলশ্রুতিতে বিএনপি কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের অবরোধ সেটা এখনও কিন্তু স্থগিত করেনি, তারা ঘরে ফিরে গিয়েছিল, কারণ তাদের বিশ্বাস ছিল মিড টার্ম ইলেকশন হবে। এইটা ছিল কারণ যে মানুষের বিশ্বাস যে আওয়ামী লীগ আর আসবে না। যার ফলে হলগুলো একদম শিক্ষার্থী শূন্য ছিল, যাদের পরীক্ষা ছিল তারা ছিল ছাত্রলীগ, লোক খুঁজে পেত না। কিন্তু পরবর্তীতে যখন টিকে গেল তখন আবার সবাই ছাত্রলীগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র রাজনীতি করলেন এবং আপনি যেমনটি বলছিলেন যে বরিশাল হওয়ার কারণে বা তৎকালীন ছাত্রলীগের যে নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার একটা ভালো যোগাযোগ ছিল, সব কিছু মিলিয়ে আপনি আসলে কোনো না কোনো ফাঁক দিয়ে আপনি আসলে বের হয়ে যেতেন। কখনো কি কোনোভাবে আপনি আসলে কোনো রকম নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় লাইফে? শারীরিক নির্যাতনের শিকার আমি কখনোই হইনি, কিন্তু এই যে সবসময় একটা উদ্বেগ, উৎকণ্ঠা, যে কোনো সময়
আমার উপর ভয়ানক নির্যাতন নেমে আসতে পারে, এটা একটা মানসিক টেনশন। এতে ঠিকভাবে পড়াশোনা করা বা সামগ্রিক জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ে। সব রাত্রেই একটা টেনশন থাকতো, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারতো, কিন্তু শারীরিক নির্যাতনের শিকার কখনো হয়নি। এটা বলতে পারেন যে আল্লাহর রহমত। ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, 5 আগস্টের আগের ঘটনা, আমি বাংলাদেশে আসার পর হঠাৎ তার সাথে একটা শপিং কমপ্লেক্সের সামনে দেখা। তো স্বাভাবিক আমার ব্যাচমেট আমাকে জড়িয়ে ধরে বলল যে তুই ক্যাম্পাসে একমাত্র ব্যক্তি যাকে সবাই শিবির হিসেবে চিনত, কিন্তু কেউ কিছু বলতে পারেনি, কি জন্য, রহস্যটা কি, হাসি দিয়ে বলেছে আর কি। তো এটার মূল কারণ মূলত বরিশাল। আর তারপরও আমি যথেষ্ট কৌশলী ছিলাম, সবার সাথে সম্পর্ক রাখা, আর দিন শেষে ছাত্রলীগের কোনো আদর্শ নেই। মূলত স্বার্থ দিয়ে বিভিন্ন কৌশলে আপনি তাদেরকে ম্যানেজ করতে পারবেন। আর একটু ট্রিক্স জানলে হয়তোবা অনেক ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন। হয়তোবা পরিস্থিতি আমার ফেভারে ছিল, কিন্তু আমার অনেক সহকর্মী সহযোদ্ধা তারা ভয়ানক নির্যাতনের শিকার হয়েছে, রাতভর তাদের মারধর করেছে, অনেককে প্রায় পঙ্গু করে দিয়েছে, এবং অনেককে ছাত্রদল শিবির অনেককে আমরা বাঁচাতে পেরেছি। আমি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন সাংবাদিকতা করেছি, এটা একটা কারণ যার ফলে আমাদের কিছুটা বাক স্বাধীনতা ছিল, ওইভাবে কেউ সাহস করেনি কিছু বলতে। আর সাংবাদিকতাটা ওইভাবে প্রফেশনালি আমি বেশি দিন করিনি, কিন্তু কৌশলগত কারণে, যেহেতু সাংবাদিকদের কেউ কিছু বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাংবাদিক সমিতির সভাপতি, তার সাথে চলতাম, নিউ নেশনসের হাউসে যেতাম, কিছু রিপোর্টিং করেছি। এটা সাংবাদিকরা যদি শিবির করতো তাহলেও সাংবাদিকদের ওখানে একটা অলিখিত বা একটা প্র্যাকটিস ছিল যে সাংবাদিকরা কোনো দলের না, সে যাই হোক সে ঠিক আছে, মানে সে শিবিরের পক্ষে লিখলেও সে আসলে শিবিরের সাংবাদিক হিসেবে লিখছে, এইভাবে পক্ষে লেখার কোনো সুযোগ ছিল না। আসলে এই কৃতজ্ঞতাটা স্বীকার করতে হয় যে যারা ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীদের ভয়ানক নির্যাতন থেকে, ছাত্রলীগের নির্যাতন থেকে যারা রক্ষা করেছে, এজন্য মৌলিক সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিবিরের গুপ্ত রাজনীতি। নইলে অনেক শিক্ষার্থী একদম দুনিয়া থেকে চলে যেত। আর সাংবাদিকদের অবদান অসামান্য। অনেক শিক্ষার্থীকে সাংবাদিক বাঁচিয়ে দিয়েছে, অথবা নির্যাতন করছে তখনকার যদি প্রক্টোরিয়াল টিম আসতে পারে অথবা পুলিশে দিতে পারে তাহলে আপনি বেঁচে গেছেন, হয়তোবা জেল থেকে বের হতে পারবেন। কিন্তু পুলিশ প্রক্টোরিয়াল বডি টের না পেলে সারা রাত আপনাকে নির্যাতন করবে। তো সাংবাদিকরা বিভিন্নভাবে প্রক্টোরিয়াল বডিকে খবর দিয়ে অথবা শাহবাগ থানাকে খবর দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছে। এই জন্য সাংবাদিকদের প্রতি গ্রেটফুল থাকা উচিত আমি মনে করি। তা আমার সাংবাদিক হিসেবে একটা আইডেন্টিটি ছিল বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার থেকে, যার ফলে হয়তো বা বড় কোনো বিপদ আমার উপর নেমে আসেনি। সাংবাদিকতা ওইভাবে আমি আসলে করিনি, অল্প কিছুদিন কৌশল হিসেবে আমি মূলত শিবিরের রাজনীতি করেছি। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলবেন, আপনি বলছিলেন যে আসলে শিবির সেই মুহূর্তে গুপ্ত রাজনীতি করেছে এবং আপনি সেই গুপ্ত বিষয়টাকে অনেক বেশি গ্লোরিফাই করছেন। একটু জানতে চাই যে সেই সময়টাতে ছাত্রদল আসলে ক্যাম্পাসে কিভাবে পলিটিক্স করেছে? ছাত্রদল শিবিরের মতোই পলিটিক্স করেছে, তারাও গুপ্ত রাজনীতি করেছে। শিবির যেরকম ছাত্রলীগের মিছিলে যে আবার ঠিকই হরতাল অবরোধের মিছিলে যেত, অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে যেত, নয়াপল্টনে বিএনপি জামাতের মিটিংয়ে যেত, ছাত্রদলও সেম কাজ করেছে, কোনো পার্থক্য নেই। এখন ছাত্রদল, তবে হ্যাঁ, ছাত্রদলের ছেলেরা শিবিরের মতো এতটা কৌশলী ছিল না, অথবা এতটা দক্ষ ছিল না, যার ফলে আবার ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার পর স্বাভাবিকভাবে তাদের হল থেকে বের হয়ে যেতে হতো, এটা একটু পার্থক্য ছিল। তাছাড়া শিবির এবং ছাত্রদল, বিশেষ করে 1st ইয়ার 2nd ইয়ার 3rd ইয়ার, ছাত্রদলের পোস্ট পেতে মাস্টার শেষ হয়ে যেত, হলের একটা ছোট পোস্ট পেতেও মাস্টার শেষ হয়ে যেত। যার ফলে ছাত্রদলের নেতারাও ছাত্রলীগের আন্ডারেই হলে থেকেছে, বাইরে গিয়ে ছাত্রদল করেছে। শহীদ মিনার এলাকায় সন্ধ্যার পরে জড়ো হয়েছে। মোতালেব প্লাজা ছিল ছাত্রদলের একটা আড্ডার জায়গা, সেখানে কেন্দ্রীয় নেতারা আসতো, বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা যেত, আমি নিজেও গিয়েছি। নীলক্ষেত এলাকায় কখনো কখনো ছাত্রদলের অনেকগুলো গ্রুপ আছে, এক এক গ্রুপের এক এক বা অঞ্চল ভিত্তিক, যে বরিশাল গ্রুপের আড্ডার জায়গা সন্ধ্যার পরে মোতালেব প্লাজা, ময়মনসিংহ গ্রুপের কিংবা মাদারীপুর গ্রুপের শহীদ মিনার এলাকা, ঢাকা মেডিকেলের পাশে। তো এইভাবে রাজনীতি চলতো, শিবিরের সাথে মৌলিক কোনো পার্থক্য ছিল না। আচ্ছা 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 আপনি এরপরে আপনি যখন পড়াশোনা শেষ করলেন তখন তো মোটামুটি শিবিরটাও খুব ভালোভাবে শেষ করেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে আপনি আসলে পেশাগত জীবনের জন্য কোন দিকে আগাচ্ছেন বা কোন দিকে আগালেন? আমি চাকরির জন্য তেমন চেষ্টা করিনি। আমি 2-1টা চাকরি পরীক্ষা দিয়েছি, তার মধ্যে ইউসিবি ব্যাংকের এমটিও পদে আমি চাকরিতে জয়েন করেছি। এছাড়া কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছি।
আচ্ছা। এগুলো ছিল আমার চাকরি জীবন। আচ্ছা। এরপরে আমি নিজস্ব ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করি। এবং সেই ব্যবসা এখনো চলছে? জি, আলহামদুলিল্লাহ কিসের ব্যবসা চলছে। করছেন আপনি? এটা দেশে বিদেশে বিভিন্ন ব্যবসা আছে আর কি। আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এমনিতে এখন কি দেশে বেশি থাকা হয় না বিদেশে বেশি থাকা হয়? আমার দেশে বিদেশে মিলিয়ে ব্যবসায়িক কাজে যখন যেখানে থাকা লাগে, তবে 5 আগস্টের পর দেশে সময় দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। আপনি ছাত্র রাজনীতি ছাড়ার পর বৃহত্তর অঙ্গনে রাজনীতির সাথে জড়িয়েছেন কিনা? না, আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা লিস্টেড কর্মী না। কিন্তু যেটা আমি বলি সবসময় যে আমি জামাত ইসলামী পরিবারের সন্তান, ছাত্রজীবনে শিবির করেছি এবং এখন যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিজম করি এটাকে দর্শক সবাই বুঝে এবং আপনিও বুঝেন যে প্রো জামাত ইসলামী। আচ্ছা। সেই হিসেবে জামাত ইসলামের প্রতি একটা সমর্থন ভালোবাসা আছে এবং তাদের জন্য ন্যারেটিভ নির্মাণ থেকে শুরু করে প্রকাশ্যে, এমন না যে আমি অস্বীকার করি যে আমি জামাতের প্রতি আমার কোনো সিম্পেথি নেই, না, আছে, জামাত ইসলামের প্রতি আমার সিম্পেথি আছে, কিন্তু আমি কোনো লিস্টেড বা তাদের সাংগঠনিক স্ট্রাকচারের নেতা কিংবা কর্মী না। আচ্ছা, আচ্ছা। আমাদের যে ত্রয়োদশ নির্বাচন সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটাতে জামায়াত ইসলামীর সম্ভাবনা কতটুকু দেখেন? আসলে বাংলাদেশের ভোটের রাজনীতির হিসাব নিকাশ অত্যন্ত কমপ্লেক্স। যেমন 5 আগস্টের পরেই যদি নির্বাচন হতো তখন বিএনপির ভূমিধস বিজয় হতো। আচ্ছা। কিন্তু বিএনপির ধারাবাহিক চাঁদাবাজি থেকে শুরু করে নানান বিতর্কিত কর্মকাণ্ড এবং তাদের ভুল রাজনীতি, জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ ছেড়ে আওয়ামী লীগ হয়ে ওঠা বিএনপির এবং জামাত ইসলামীর যে কৌশলগত সফলতা, এগুলোর ফলে বিএনপির সেই সম্ভাবনা একদম নাই হয়ে যায়। এখন জামাত ইসলামী তুমুল জনপ্রিয়। আপনি গ্রামে গঞ্জে বা আমরা সাধারণ জনগণের সাথে মেশার চেষ্টা করি। জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার, বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামাত ইসলামীর পক্ষে প্রকৃতপক্ষেই গণজোয়ার। সেই হিসাবে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, আমি বিশ্বাস করি জামাত ইসলামী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি জামাত ইসলামী কোনো ভুল সিদ্ধান্ত না নেয় এবং সঠিক প্রার্থী বাছাই করতে পারে। জনসমর্থন থাকলেই হয় না, সঠিক প্রার্থী যাচাই করা, কোন প্রার্থীর বিপক্ষে আপনি কাকে দাঁড় করালেন, আপনি কতটুকু যোগ্য প্রার্থী দিতে পারলেন এবং জনগণের সমর্থনটা আপনি ব্যালট বক্স পর্যন্ত আনতে পেরেছেন কিনা। তো এগুলো যদি জামাত ইসলামী ঠিকভাবে করতে পারে এবং কোনো বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যে যদি বাংলাদেশ বা বাংলাদেশে নির্বাচন না পড়ে, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হলে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট হবে, এককভাবে না, সেই জোট ক্ষমতা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, জামাত ইসলামের নেতৃত্বে আসলে কোন কোন দল জোটবদ্ধ হতে পারে? এখন পর্যন্ত 5টা দলের সাথে ইনফরমাল কথাবার্তা জামাত ইসলামের হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটা ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক দলের বাইরের কোনো দলের সাথে এখন পর্যন্ত জামাত ইসলামের চূড়ান্ত জোটের কোনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, তবে নির্বাচনের আগ মুহূর্তে অনেক সমীকরণ হবে, সেখানে এনসিপি সহ বা এনসিপির নেতৃত্বে যে আরেকটা তৃতীয় ধারার জোট করার চেষ্টা করা হচ্ছে, তারাও শেষ পর্যন্ত বৃহত্তর জামাত বলে আসবে বলেই এখন পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে যে ইসলামিক দলগুলোর যে একটা মানে জোট হতে যাচ্ছে জামাতের নেতৃত্বে, এটাকে আসলে মানে কেউ কেউ তো পজিটিভলি দেখছেন, কেউ কেউ নেগেটিভলি দেখেন যে আসলে আলটিমেটলি জামাত কি পুরোপুরি ধর্মভিত্তিক দল হিসেবেই কি জোট করতে যাচ্ছে, নাকি এটা আসলে একটা লিবারেল দল হতে পারছে? এই জায়গাতে আপনি আসলে মানে কিভাবে সাজেস্ট করবেন জামাত ইসলামীকে? তারা কি আসলে শুধু ইসলামিক দলগুলোকে নিয়েই জোট করলে বেটার, নাকি তারা আসলে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সাথে জোটবদ্ধ হলে বা তাদেরকে তাদের জোটভুক্ত করলে কোনটা ভালো হবে বলে মনে করছেন? দেখেন, জামাত ইসলামী সে আগের জামাত ইসলামী এখন আর নেই। এখন জামাতের নেতারাই তারা সরাসরি বলেন যে এটা জামাত ইসলামী 2.0, বাংলাদেশ 2.0, জামাত ইসলামী 2.0। তো জামাত ইসলামী 2.0-র মডেল কি? ডাকসু নির্বাচন। শিবিরের যে প্যানেল ছিল ইনক্লুসিভ প্যানেল, সেখানে সংখ্যালঘু থেকে শুরু করে পাহাড়ি, নন হিজাবি নারী এবং যিনি শিবিরের ক্রিটিক অথবা অন্য দল আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চের সাথে রিলেটেড, এরকম অনেক প্রার্থী ছিল, একটা ইনক্লুসিভ প্যানেল। আচ্ছা, জামাত ইসলামীর একটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতে দিন হিসেবে জামাত ইসলামীর মৌলিকত্ব এটা একদম আগের মতোই এবং এটা অপরিবর্তনীয়। কেউ যদি জামাত ইসলামীর রোকন হতে যায়, তাকে যে আয়াত হাদিস মুখস্থ করতে হয় অথবা যে লিটারেচারগুলো পড়তে হয়, এগুলো আগের মতোই, এবং আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করার যে সুদূর প্রসার এবং দীর্ঘমেয়াদী চিন্তা, এটা তাকে লালন করতে হয়। এগুলো সব ঠিক আছে, এগুলো কোনো কম্প্রোমাইজের জায়গা না। কিন্তু নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলামী ইনক্লুসিভ, জামাত ইসলামী 2.0। আর এটার বুঝবেন কীভাবে? ডাকসুর দিকে তাকালে ডাকসুতে শিবিরের যে কৌশল ছিল
ওইটি জামাত ইসলামী 2.0। এবং এর মানে এর অর্থ হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে জোটে কি করবে, জামাত ইসলামী সিদ্ধান্ত অলরেডি এটা নিয়ে ফেলেছে। তারা ওই ডাকসু মডেলে নির্বাচন করবে, একটা ইনক্লুসিভ জোট করবে, সেখানে সংখ্যালঘু এবং যারা ধর্মভিত্তিক দল না তারাও থাকবে, আবার ধর্মভিত্তিক দলও থাকবে, এবং উদার নৈতিক কিছু পলিসি গ্রহণ করা, কল্যাণ রাষ্ট্রের কথা বলা, সরাসরি সব ক্ষেত্রে ধর্মভিত্তিক প্রচারণা না চালানো, মানে এক কথায় যদি বলি ডাকসু মডেল জামাত ইসলামী অফিসিয়ালি অলরেডি গ্রহণ করেছে, যেটার নাম জামাত নেতারাই দিয়েছে জামাত 2.0, যদি সবাই বলছে না, ইনফরমালি আমাদেরকে অনেকেই বলছে। আচ্ছা, এই যে 2.0 কথা বললেন বা ডাকসু মডেলের কথা বললেন, এই মডেল অনুসরণ করতে গিয়ে কি জামাত তার লোগোতে পরিবর্তন এনেছে? হ্যাঁ, ডেফিনেটলি। যদিও জামাত ইসলামের লোগো এখন পর্যন্ত যে ফাইনালাইজ হয়েছে তা না, যেমন স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ের পেছনে একটা ছবি দেখে আপনারা এটা বলছেন, তার পরের দিনই 24 ঘন্টার ব্যবধানে ভুটানের রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের একই জায়গায় বৈঠক হয়েছে, সেখানে কিন্তু সেই লোগোটা ছিল না। এর মানে এই লোগো এখন পর্যন্ত ফাইনাল না। তবে হ্যাঁ, জামাত ইসলামী নতুন লোগো ডিজাইন করছে, অথেন্টিক সোর্স থেকে বলছি, এবং সেখানে নতুন কিছুর বার্তা দেয়া যে আমরা জামাত ইসলামী 2.0, আমরা উদার, আমরা লিবারেল, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই, এরকম একটা বার্তা ডেফিনেটলি জামাত লোগোর মাধ্যমে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই ক্ষেত্রে জামায়াতের তরুণ যে সকল নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে যারা এক্স শিবির রয়েছেন, তাদের পক্ষ থেকে যে একটা দাবি ছিল যে জামায়াতকে একটা ধর্মভিত্তিক দল হিসেবে রেখে জামায়াতের নতুন আরেকটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম করা দরকার। জামায়াত কি মূলত ওই অংশটাকে টানার জন্যই তাদের এই রিফরমেশনটা করছে বলে মনে করেন? জামাত ইসলামী রিফরমেশন করছে, এটা সত্য। তবে হ্যাঁ, এটা অনেকেরই প্রস্তাব ছিল যে জামাত ইসলামের দুইটা উইং থাকবে। একটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতের দিন ধর্মভিত্তিক কাজ করবে, দাওয়াতি কাজ করবে, তারা পলিটিক্স করবে না, আর পলিটিক্স করার জন্য আলাদা একটা উইং থাকবে। না, জামাত ইসলামী ওইভাবে করছে না, দুইটা উইং একদম সেপারেটলি তারা করবে না, একটা দলেই থাকবে। জাস্ট তাদের রাজনীতি নির্বাচনের জন্য এক ধরনের পলিসি থাকবে, কিছুটা উদার, আর তাদের ইন্টারনাল সংগঠন চালানোর অথবা তাদের কর্মী গঠন, রোকন বানানো, এগুলো আগের মতোই থাকবে। জাস্ট নির্বাচনী কৌশলে কিছু পরিবর্তন, এটি জামাত ইসলামী 2, এটি সংস্কার। সেক্ষেত্রে সাবেক শিবিরের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের অনেক নেতারা যে দাবি করে আসছে বা যে প্রস্তাব দিয়ে আসছে যে ধর্মভিত্তিক রাজনীতির একটা প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এটা থাক, আর রাজনীতির জন্য আলাদা একটা উদার প্ল্যাটফর্ম গঠন করুন, এটার বাস্তবায়ন বলা যায়। একটু ভিন্ন ফরম্যাটে হলেও এটার বাস্তবায়ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, জামাত ইসলামীতে আমরা যুবকদের নিয়ে কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত দেখি নাই, যেটা আমরা যুব দল বলি বা যুবলীগ বলি, এই জায়গাগুলোতে কিন্তু ছিল বা আছে এখনো। জামায়াত কি তার যুবকদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের কোনো প্ল্যাটফর্মের উদ্যোগ নেবে? সরাসরি যেমন যুব জামাত নিয়ে একটা হিস্ট্রিক্যাল বিতর্ক আছে, আপনি জেনে থাকতে পারেন। আহমেদ আব্দুল কাদের বাচ্চু বা তাদের সময় এটা নিয়ে জামাতের কয়েকজন শীর্ষ যুব শিবির, তো সেই জায়গায় সরাসরি যেমন ছাত্র শিবিরের মতো, যদিও ছাত্র শিবির এখন আর জামাত ইসলামের লেজুর ভিত্তিক রাজনীতি করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট রাজনীতি করে, কমন ইন্টারেস্ট বা কমন ভ্যালুসের জায়গাগুলো কোঅপারেট করে, জাস্ট এতটুকু। তো এরকম আলাদা কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন এরকম জামাত ইসলামী করবে না, এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত তাদের নেই আমি যতদূর জানি, এবং আমি জানি এটাই। জাস্ট বর্তমানে আপনি দেখে থাকবেন যে যুবকদের নিয়ে আলাদা কমিটি আছে জামাতের। আচ্ছা, যুব বিভাগ বলা হয়, জামাত ইসলামের যুব বিভাগের কমিটি একদম ইয়াংদের নিয়ে এবং প্রান্তিক বা রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে যুব বিভাগ। ওইটা কি আপনি ওই যুবকদের জন্য আলাদা উইং বলতে পারেন, এর চাইতে আলাদা, এর চাইতেও ইন্ডিপেন্ডেন্ট কিছু জামাত করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতান ভাই, আপনি তো হচ্ছে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আপনাকে আসলে সাধারণ দর্শকরা যে নামে চেনে, আমি যেমনটি প্রথমে বলছিলাম যে সুলাইমান অ্যানালাইসিস, আপনি আসলে এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কিছুদিন ব্যাংকে চাকরি করেছেন এবং এরপরে ব্যবসা করছেন, এই কার্যক্রমগুলোর পাশাপাশি আপনি একজন বিশ্লেষক হয়ে ওঠার তাগিদটা আসলে অনুভব করলেন ঠিক কখন থেকে, এবং আপনি সুলাইমান অ্যানালাইসিসটা আসলে কীভাবে হয়ে উঠলেন, সেই জার্নিটা একটু আমাদেরকে বলেন। আমার এটা আনইনটেনশনাল। করোনা ভাইরাসকালীন সময়ে যখন লকডাউনের মধ্যে আমরা ছিলাম, তখনকার সময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে ভার্চুয়ালি ক্লাস নিতে বলা হয়েছে, জুম অ্যাপ দিয়ে আমরা ক্লাস নিতাম। আপনি কোন ভার্সিটিতে ছিলেন তখন? আমি বেশ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো সেখানে আমাদেরকে
যথেষ্ট সময় পাওয়া যেত। সেই হিসাবে অবসর সময় কি করব, ইউটিউবে ভিডিও দেখা, রাস্তাঘাটে বের হওয়া নিষেধ, তখন গ্রামে চলে গিয়েছে যেহেতু ঢাকায় কাজ নেই, যে যার এলাকায় চলে গিয়েছে পরিবারের সাথে সময় কাটানো। তো ওই সময়টাতে হঠাৎ মাথায় যেহেতু আমি কথা বলতে পারি মোটামুটি, জুমার খুতবা দিই বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, তাতে মনে হলো যে আমি একটু ভিডিও বানাই। কিন্তু আমি জানতাম না যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তখন আমার এক কাজিন আছে, মামাতো ভাই, ওকে বললাম যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় জানো? তো ও বললো যে ভাই আমি তো জানি না, একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখি। ইউটিউবে সার্চ দিয়ে ইনস্ট্যান্ট ওকে সাথে নিয়ে একটা নতুন একটা জিমেল আইডি খুলে ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। তারপরে ভিডিও আপলোড দেয় কীভাবে একটু দেখো তো। তো ও ইনস্ট্যান্ট ইউটিউবে সার্চ দিল। তারপর এমনিতে আমরা বসে একটা ট্রায়াল ভিডিও আপলোড দিলাম, ওই শেখা হয়ে গেল। তারপরে ওই ধর্মীয় কিছু বিষয় নিয়ে কথা বলতাম। তখন টেবিলের উপর গ্লাসের সাথে বা বইয়ের সাথে ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল, কোনো অন্যান্য কোনো যন্ত্রপাতি ছিল না। এভাবে ভিডিও করতাম, দিতাম। এবং আমার বাসায় তখন পিছনের দেয়াল রং করা ছিল না, যার ফলে ভালো কালারফুল কম্বল শীতের দিনে যেটা ব্যবহার করে ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করেছি। তো দিতে দিতে এক পর্যায়ে দেখেছি যে না, দর্শক গ্রহণ করছে। বিশেষ করে তখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, এবি পার্টির একটা প্ল্যাটফর্ম, তো ওইটা নিয়ে খুব বিতর্ক চলছিল, বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে। তো এটা নিয়ে কথা বলতাম। তো এটা হঠাৎ দেখলাম যে অনেক ভিউ। এবং তখন বাংলাদেশে আহলে হাদিস সালাফিদের একটা উত্থান ছিল। ডাক্তার জাকির নায়েক, মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এগুলো নিয়ে অনেক বিতর্ক চলতো। আহলে হাদিস ভার্সাস দেওবন্দি বিতর্ক, সুন্নি ভার্সাস দেওবন্দি, জামাত ভার্সাস আহলে হাদিস, এইসব বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতাম। হ্যাঁ, বলা যায় বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতাম বা এটা নিয়ে বিশ্লেষণ করতাম। এবং মানুষের আগ্রহ কিন্তু বিতর্কিত বিষয় বেশি থাকে। তো এভাবে বলতে বলতে মানুষ গ্রহণ করছে। এবং ইউটিউব, ফেসবুক থেকে যে ইনকাম করা যায় ওটা ওইভাবে মাথায় ছিল না। আচ্ছা, আপনি যখন বলতেন এই যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে, আপনি কি আসলে মানে তখন কোন পক্ষে আপনি আসলে সিদ্ধান্তটা দিতেন আলটিমেটলি দর্শকদেরকে? আমার একটা রিসার্চ মেথোডোলজি মেনেই আমি কথা বলতাম। আর সেই হিসাবে আমার ফাইন্ডিংসগুলো ঘুরে ফিরে জামাত ইসলামীর পক্ষে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে যেত। এবং তারাই আমার মূল অডিয়েন্স ছিল। যদিও আহলে হাদিসের বড় বড় শায়েখ এবং চরমনাইয়ের বিরুদ্ধে আমরা বলতাম, যদিও এখন তাদের সাথে একটা সুসম্পর্ক। তখন জামাত ইসলামীর এক সাবেক রোকন, আহলে হাদিসের বর্তমানে বাংলাদেশের একজন তাত্ত্বিক গুরু, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেকে জানে না তিনি জামাত ইসলামীর রোকন ছিল। তিনি আমার বিরুদ্ধে বলেছেন। মতিউর রহমান মাদানী সৌদি আরবের দাম্মামে বসে আমার নাম ধরে আমার বিরুদ্ধে বলেছেন। তা আমিও বলতাম তাদের বিরুদ্ধে। আমার ফাইন্ডিংসগুলো শেষ পর্যন্ত জামাত ইসলামীর পক্ষে আসতো। আচ্ছা, আপনি এভাবে যে করতে থাকলেন, আপনি প্রচুর ভিডিও করেছেন, এখন পর্যন্ত আনুমানিক কত ভিডিও করেছেন? এটা আমি আসলে ওইভাবে আমি বলতে পারবো না, কারণ আমার অ্যাডমিন প্যানেল আছে বা সহযোগিতা করার লজিস্টিক সাপোর্ট দেওয়ার লোকজন আছে, এডিট প্যানেল আছে, তারা দেখে। আমি আসলে এটা বলতে পারি না। তবে এভাবে করতে করতে এক পর্যায়ে আমার চ্যানেলের নাম শুরু থেকেই সুলাইমান অ্যানালাইসিস। তো ওই হিসাবে মানুষ, অথবা যারা আমার সমালোচনা করতো, যেমন এই যে বড় বড় শায়েকদের নাম বললাম, তারাও সুলাইমান না বলে সুলাইমান অ্যানালাইসিস বলতো। তো এইভাবে এটা একটা ব্র্যান্ডিং হয়েছে আর কি। এইভাবে সুলাইমান অ্যানালাইসিস হয়ে ওঠা আনইন্টেনশনালি। এবং একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা আমার মাথায় ছিল না। এবং এটা নিয়ে ইখতিলাফও আছে বা ছিল, তখনকার সময় বেশি ছিল। তো সেক্ষেত্রে তবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করা যায় ফেসবুকে, মনিটাইজেশন অন করা যায়, এগুলো জাস্ট ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও দেখে আমি ঠিক করে রেখেছিলাম। তো হঠাৎ একদিন দেখি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে কিভাবে যেন টাকা ঢুকেছে। আমি ভেবেছি যে কেউ ভুলে পাঠিয়েছে, সে ফোন দিয়ে বলবে যে ভাই ভুলে টাকা গেছে, পাঠাই দেন। কিন্তু অনেকদিন আমি রেডি ছিলাম যে না, কেউ বললে আমি দিয়ে দিব, আমি টাকাটা উঠাইনি। কেউ বলে না। তার 2 মাস পর দেখি আরও বড় অ্যামাউন্ট। তা আমি বুঝতে পারিনি কয়েকবার যে এটা ফেসবুক থেকে এসে। তো এক পর্যায়ে একজন আমাকে বললো যে ভাই আপনার ফেসবুক তো অ্যাড দেখা যায়, তা আপনার মনে হয় ডলার পাচ্ছেন আর কি। তো এরকম সাবকনশিয়াসলি হয়ে গেছে আর কি। আচ্ছা, মানে অনেক বড় অ্যামাউন্ট যেটা বললেন, সেই অ্যামাউন্টটা কত আসলে? স্টার্টিংয়ে তো অনেক বড় অ্যামাউন্ট বলতে একদম প্রথম লেভেলে সেই 2019-20 সালে প্রথম দিকে 40,000 টাকা, সেটা অনেক ছিল। আচ্ছা। আর একটা পর্যায়ে আমি আপনাকে একটা ধারণা দিই, এটা
নেটিজেনদের আগ্রহ থাকে এবং অনেকে এনকারেজ ফিল করে। হ্যাঁ, একটা সময় ছিল বা এখনও মাঝে মাঝে হয়, আমি আমার ব্যক্তিগত চ্যানেল সুলাইমান অ্যানালাইসিসে ভিডিও আপলোড করি। আমার ভিডিও ডাউনলোড করে কমপক্ষে 10টা চ্যানেলে আপলোড দেওয়া হয় এবং তারা আমার অনুমতি নিয়েই করেন, এবং বড় বড় চ্যানেল, একটা 5 লাখ 7 লাখ 8 লাখ সাবস্ক্রাইবস। তো সেক্ষেত্রে তারা একটু এডিট করে আপলোড দিয়ে দেয়, কিছু ইমেজ যোগ করে বা ইত্যাদি ইত্যাদি, কিছু গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করে। তা সব মিলিয়ে আমি সবসময় হিসাব করা হয় না, একবার হিসাব করেছি যে শুধু আমার বক্তব্য থেকে এক মাসে বাংলাদেশি টাকার 30 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়েছে। সেখানে একটা বড় অংশ অবশ্যই আমার সরাসরি, কিন্তু আরও যে 10 জন বা 9 জন যারা আপলোড দেয় সব মিলিয়ে এরকম মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, আপনি এখন পর্যন্ত তাহলে মোটামুটি কত কোটি টাকা ইনকাম করেছেন এই না কোটি টাকা নিয়ে? কোটি টাকা বাকি এটা এক্সাক্ট হিসাব আমার কাছে নাই, যেহেতু মানে এটাও কি অ্যাডমিন প্যানেলের হাতে হিসাব? না, হিসাব বলতে আমি হিসাব করি না। কেন করি না? আমি ব্যবসা বাণিজ্য করি, আরও অনেক ট্রানজ্যাকশন হয়, তো সব মিলিয়ে এমনকি কোন মাসে কত টাকা ব্যাংকে ঢুকেছে ওইভাবে হিসাব আমি কখনোই করি না, আমি জানি না। এবং আলহামদুলিল্লাহ ওভারঅল যথেষ্ট ভালো, এতটুকু বলতে পারি। এবং ইউটিউব থেকে তো সেখান থেকেও তো ডলার আসে। হ্যাঁ, ইউটিউব ফেসবুক দুইটা থেকেই ডলার আসে। আচ্ছা, এই যে ডলার যে আসে বা মনিটাইজেশন অন যে করা হয়, এখানে যে বিজ্ঞাপনটা দেখা, আপনি যেটা বললেন আসলে ইখতিলাফ ছিল ফিকহি বিষয়ে এবং এখন নাকি কমে গেছে, এখন আসলে ইখতিলাফটা কমে যাওয়ার কারণ কি, আর ইখতিলাফটা ছিলই বা কেন? আচ্ছা, ইখতিলাফ ছিল বলতে আছে, কিন্তু বিতর্কটা নেই। আর হ্যাঁ, অনেক আলেমের মতে বা একটা বিষয়ে ইখতিলাফ থাকতেই পারে, তবে আমি মনে করি জায়েজ। এবং অনেক উলামা ইকরাম, কাতারের অনেক উলামা ইকরাম, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক শাইখ এটাকে জায়েজ বলেছেন। যেমন কোনো টেলিভিশন চ্যানেল অপারেট করা, অথবা কোনো স্পন্সর নেওয়া, অথবা অনলাইনে কোনো বিজনেস করা, তা এগুলো যেভাবে জায়েজ, যে উসুলে এটা এইভাবেই জায়েজ। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যে ফেসবুক ইউটিউবের ইনকাম জায়েজ কিনা। এটা আপনি কেয়াস করে বর্তমানে গ্রহণযোগ্য জায়েজ প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর মতোই একটা ব্যবসা। এখানে আপনি পরিশ্রম করেন, শ্রম দেন, তার বিনিময়ে বিভিন্ন কোম্পানি অ্যাড দেখায়। তবে একটা উসুলে এটাকে হারাম বলতো কেউ কেউ, যেখানে অশ্লীল অ্যাড দেখানো হয়। কিন্তু না, অশ্লীল অ্যাড এটারও অ্যালগোরিদম আছে। একজন অডিয়েন্স, যেমন আমার একটা ভিডিওতে আপনি দেখতে গেলে যে অ্যাড দেখাবে, আর একজন দেখতে গেলে সে অ্যাড দেখাবে, এটা না, এটা ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম না। এটা অ্যাডটা দেখা হচ্ছে যে যেমন আপনি ফেসবুক ইউজ করেন, তা আপনি কোন বিষয়গুলো বেশি আপনার ইন্টারেস্ট কি, যে আপনি ফেসবুকে কি খোঁজেন, বই পুস্তক খোঁজেন না মধু খোঁজেন, মধুর অ্যাড দেয়, বিজ্ঞাপন দেয়, না ফুড পান্ডায় বেশি ঢুকেন। তা আপনি স্বাভাবিকভাবে ফেসবুকে যে বিষয়গুলোর সাথে বেশি এনগেজ, আপনার ভিডিওতে ওই অ্যাড আসবে। আর অশ্লীল অ্যাড সাধারণত আসে না, বেশি অশ্লীল অ্যাড অ্যালাউড না। আর হ্যাঁ, কিছু বেগানা নারীর ছবি এটা তো আসে। এটা যদি আপনি বলেন এটা আপনার ভিডিওর মধ্যে কেন, এটা আপনি মোবাইল ইউজ করলে গুগলে সার্চ দেওয়ার সময় তো আসে, যে কোনো অ্যাপ্লিকেশনে আসে। এবং কিছু কিছু আমরা যারা আইফোন ইউজ করি, এটা অটোমেটিক্যালি সামনে আসে, স্ক্রিনে ভেসে আসে। ইন্টারনেট কানেকশন, তো আপনি ইন্টারনেট ব্যবহার করলে ওগুলো আসবে। এখন ওগুলো আপনি যতদূর সম্ভব আপনি এড়িয়ে চলবেন, চোখকে হেফাজত করবেন। রাস্তাঘাটে চললে এগুলো শুধু ফেসবুক ইউটিউবের ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন? যে জিনিস সরাসরি দেখা হারাম, সেটা মোবাইলে দেখা হারাম। আচ্ছা, আপনি রাস্তাঘাটে দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন না। ওভারঅল বিষয়টা হচ্ছে এখানে নাজায়েজের কিছু নেই, এটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা। তবে হ্যাঁ, চক্ষু হেফাজত করা এটা আমাদের সার্বক্ষণিক দায়িত্ব। সেটা অ্যাড আসলে অথবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এটা আলাদা স্কিপ করে যেতে হবে। মানে আপনি কাতারের স্কলারদের রেফারেন্স দিয়েছেন, বাংলাদেশের কোনো স্কলার কি এখন পর্যন্ত মনিটাইজেশন অন করা বা চালু করাকে জায়েজ বা হালাল বলেছেন? একটা মজার কথা বলি, মনিটাইজেশন অন করা যেটা অ্যাড দেখাবে, এটা যারা হারাম বলতেন তাদের জন্য বক্তব্য হচ্ছে যে তাদের, আমি আগেও বলেছিলাম যে আপনি যদি হারাম বলেন তাহলে আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা দেওয়াও জায়েজ না, কারণ আপনার বক্তব্যটা তো আমরা এই ফেসবুক ইউটিউব থেকে শুনছি, কিন্তু আপনি তো মনিটাইজেশন অন করেন নাই। কিন্তু মনিটাইজেশন অন কেন করা যাবে না? যে অ্যাড দেখায়। কিন্তু এখন বর্তমান ইউটিউব ফেসবুকের যে সিস্টেম, আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন, সব ভিডিওতে অ্যাড দেখায়। আচ্ছা, যে কোনো ভিডিওতে আপনার একটা ভিডিওতে 100+ ভিউ হলেই অ্যাড দেখায়, মনিটাইজেশন থাকুক বা না থাকুক, আপনি চেক করে দেন। এটা বর্তমান সিস্টেম, আমি সব জানি। আচ্ছা আচ্ছা। তো এজন্য বিশেষ করে এখনকার সময় তো বিতর্কের কোনো সুযোগ নাই, কারণ ফেসবুক ইউটিউব চালানো মানেই অ্যাড দেখাবেই। এখন
আপনি যদি নিজে অন না করেন তাহলে ওই অ্যাড দেখানোর বিনিময়ে যে ইনকামটা হয় ওইটা ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ পুরোটা নিয়ে নেয়। আর আপনি যদি অন করেন তাহলে একটা অংশ আপনি নেবেন আর একটা অংশ ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ নেবে। আচ্ছা, কিন্তু অ্যাড এখন সব ভিডিওতে দেখায়, অতএব আপনাকে হারাম বলতে হলে ফেসবুক ইউটিউব বর্জন করতে হবে। আচ্ছা আচ্ছা, আর সেটা আসলে এই মুহূর্তে সম্ভব না। একটু জানতে চাই সোলায়মান ভাই, আপনি যে অ্যানালাইসিসগুলো করেন এবং সেখানে যে ভিডিও বার্তাগুলো দিয়ে থাকেন সেটি নিয়ে আসলে নেটিজেনদের মধ্যে একটা কথা আছে যে আসলে আপনি আসলে কোন ক্লাসের জন্যে বা আপনার টার্গেট অডিয়েন্স আসলে কারা, আপনি আসলে কাদেরকে টার্গেট করে, আপনি একবার বললেন যে আমি আসলে জামাত শিবিরের যে সকল নেতাকর্মী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানাই বা বার্তাগুলো দেই, বাট তারা আসলে কোন লেভেলের? আমি আসলে বিভিন্ন টপিকের উপর কথা, বিশেষ করে ট্রেন্ডিং টপিক বা সমসাময়িক আলোচিত বিষয়, সেটা বিএনপি আওয়ামী লীগ রিলেটেড রাজনৈতিক যে কোনো বিষয়, আমার দর্শকদের মধ্যে বিএনপি আওয়ামী লীগ সবাই আছে। বিএনপি আওয়ামী লীগ নেতাদের সাথে আমি টকশো করেছি এবং তার আলোচনা শুনেন। আওয়ামী লীগের অনেক নেতা তখনকার দেখা হলে বলতেন যে আমি তোমার আলোচনা শুনি, ভালো লাগে, ঠিক আছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আছে, আমি নাম বলবো না, আমার খুব ক্লোজ, এবং তিনিও শোনেন। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ বা সব শ্রেণী পেশার মানুষই শোনে। তবে আমার টার্গেট অডিয়েন্স আমি এভাবে একটু ক্লাসিফাই করতে পারি যে এলিট, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সিনিয়র সাংবাদিক, মানে এদের জন্য আমার কন্টেন্ট না। আচ্ছা, আমার টার্গেট অডিয়েন্স বেসিক্যালি সাধারণ মানুষের জন্য ন্যারেটিভ নির্মাণ করা। যেমন গ্রামের একজন সাধারণ মানুষ, একজন দোকানদার, একজন গৃহিণী, অথবা একজন মাদ্রাসার শিক্ষক, একজন ইমাম, মুয়াজ্জিন, মানে এরা যাতে রাজনীতি সহজভাবে বুঝতে পারে, এদের উপযোগী করে আমি কন্টেন্ট তৈরি করি। যার ফলে অনেক সময় আপনাকে আমি যে অ্যানালাইসিস 1 মিনিটে বোঝাতে পারবো, আমার টার্গেট অডিয়েন্সদের জন্য ওইটা বোঝাতে আমার 8 মিনিট সময় লাগে। তা এই জন্যে আমার শিরোনামের স্টাইল, বলার স্টাইল, এটা এলিটদের জন্যে বা একদম হায়ার এডুকেটেডদের জন্যে না, এটা সাধারণ মানুষের জন্যে। তো এটা নিয়ে অনেকে একটু বিতর্ক করে, কারণ যেহেতু সবাই শোনে, তা আমি বলি যে ভাই আসলে আমার টার্গেট অডিয়েন্স সাধারণ মানুষ, একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, এজন্য সবার শোনা উচিত না। যেমন আপনাকে বলবো যে আপনি শুনবেন না। না, আমরা আপনার অনেক ভিডিও শুনি এবং আপনি অনেক তথ্যপূর্ণ বক্তব্য রাখেন, বাট কিন্তু তারপর আমরা সেখানে মাঝে মধ্যে দেখি যে কমেন্ট সেকশনে বিভিন্ন রকমের মিশ্র কমেন্ট আসলে আসে। আপনি কি তখন আসলে মানে অবশ্যই সেখানে যেগুলো এনকারেজিং সেখানে আপনি অবশ্যই এনকারেজ হবেন, বাট নেগেটিভ যে কমেন্টগুলো আসে আপনি কি তখন আসলে কিছুটা হতোদ্যম হয়ে পড়েন? আচ্ছা, এটা আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা অ্যাক্টিভিজম করতে চায় সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের জন্য শিক্ষণীয়। আমি প্রচুর গালাগালির শিকার হয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি যে দলের পক্ষে আমার ফাইন্ডিংস যায় তাদেরও কিছু অসঙ্গতি বা কোনো কোনো নেতার দুর্নীতি বা ডেভিয়েশন নিয়ে কথা বলে তাদের লোকজনও গালি দেয়। অতএব গালাগালি, এটা অনেকে বলে না যে গালি দেয় অমুক দলের লোকজন, আসলে গালাগালি সব দলের লোকজনই করে। আমি যেটা দেখেছি, আমি সবচেয়ে বেশি গালি খেয়েছি আহলে হাদিসের লোকজনের কাছ থেকে। এমনকি শেখ আহমদুল্লাহ এরকম একটা কথা বলেছেন, তিনি সবচেয়ে বেশি গালি খেয়েছেন আহলে হাদিসের লোকজন থেকে। আচ্ছা, সেখানে জামাত শিবিরের লোকজনের গালি খেয়েছি, বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, সবাই গালি দিয়েছে। এখন এই যে গালি দেওয়া, এটা কোনো দলের সমস্যা না, এটা বাংলাদেশের আমাদের জাতিগত কালেকটিভ সমস্যা। এটা কোনো দলের না, যে যে দলেই করুক ওই কোয়ালিটি বা এই বৈশিষ্ট্যটা থেকে যায়। সেক্ষেত্রে শুধু গালি না, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি এখন পর্যন্ত, এবং 5 আগস্টের পরে এটা বেড়ে গেছে, মাসে কমপক্ষে 5-10টা হত্যার হুমকি পাই, যে জবাই করব, হত্যা করব, ইত্যাদি ইত্যাদি। এটা কি কমেন্টে? ইনবক্সে বেশি। আচ্ছা, এটা অনেক আগে থেকে, এমনকি উগ্রবাদীদের বিরুদ্ধে, যারা জঙ্গি বাংলাদেশে, যারা বোমা হামলা করে বা এই ধরনের মানহাজি, এদের বিরুদ্ধে কথা বলতাম, এদেরকে ডিমোরালাইজ করতাম। এই কারণে তাদেরও অনেক হত্যার হুমকি আমি পেয়েছি। কিন্তু আসলে আপনি যদি অনলাইন অ্যাক্টিভিজম করতে যান বা কোনো একটা বিষয় দীর্ঘমেয়াদী কাজ করতে চান, এগুলো দেখে পিছু হটলে হবে না। যে আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি, মানে এমন এমন গালাগালি, এমন এমন কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো কোনো মন্তব্য পড়ব না এবং ইনবক্সের কোনো মেসেজ আমি পড়ব না। আচ্ছা, এটা কমপক্ষে 4 বছর যাবৎ আমি নিজে আমার ফেসবুক কিংবা ইউটিউবের কোনো মন্তব্য আমি পড়ি না। কেন পড়ি না? যে ওগুলো পড়লে এমন এমন গালি আপনি দেখবেন, আপনি নিজের কাছ থেকে একটু ডিমোটিভেটেড হবেন। আচ্ছা, থাক এটা না বলি, এজন্য আমি পড়িও না, আমি আমার মতো কাজ করি। তবে হ্যাঁ, আমার যে এডিট প্যানেল আছে কিংবা অ্যাডমিন প্যানেল আছে, তাদেরকে বলা থাকে গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে ওইটা আমাকে দেবা স্ক্রিনশট দিয়ে।
আচ্ছা। অথবা গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে ওইটা দেবা, আর অন্য গালাগালি থ্রেট এগুলো আমাকে বলবাই না, ওটা তুমি না দেখার বান্দর, বা যার কাজ সে করুক, এটা হচ্ছে আমার পলিসি। এবং কেউ যদি আসলে এই বিতর্কিত বিষয় বা রাজনৈতিক কন্টেন্ট, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, আপনি বিপক্ষে বলবেন, আমাদের মধ্যে এখন পর্যন্ত গণতান্ত্রিক চেতনাবোধ, পারস্পরিক সহনশীলতা, সমালোচনা সহ্য করে, এটা কোনো দলের মধ্যে এখন পর্যন্ত গ্রো করেনি। ইসলামপন্থীরাও সমালোচনা সহ্য করতে পারে না, এমনকি প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো পারে না। তো সেক্ষেত্রে আপনি পারেন? আমি তো শুনিই না, আমি তো কমেন্ট পড়ি না। আচ্ছা। এবং যারা সরাসরি কোনো কটু কথা বলবে আমি তাদের সাথে মিশি না, নইলে আপনি এই সহ্য করতে পারবেন না ভেবে আপনি শোনেন। আমার সহনশীলতা যথেষ্ট, তবে আমি ডিমোটিভেটেড হওয়া অথবা নিজের কাছে খারাপ লাগার ভয়ে বা ওই আশঙ্কা থেকে আমি ওগুলো দেখি না। আচ্ছা। অতএব আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই যে সব দর্শক আমাকে গালাগালি করেন, তো আপনার গালাগালির কোনো ভ্যালু নেই, কারণ আমি ওগুলো দেখি না। আচ্ছা আচ্ছা, আপনি জামায়াত শিবিরের রাজনীতি করেছেন, আগামীতে যদি জামায়াত যদি আপনাকে কখনো নমিনেশন দিতে চায় বা আপনাকে যদি তাদের রাজনীতিতে আপনাকে ডাকে, আপনি কি আসলে সেখানে শরিক হবেন কিনা? আমি প্রথমে যেটা বলেছি, আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির সন্তান। আমার বাবা আমাদের এলাকায় জনপ্রিয় একজন আলেম এবং রাজনীতিবিদ। আমার বড় চাচা আমাদের পুরো বরিশাল জুড়ে ব্যাপক জনপ্রিয় একজন প্রবীণ আলেমে দিন, নেইমান ফেম আছে। আচ্ছা, এক কথা বললে যে আমার রক্তে পলিটিক্স, আমি যেটা প্রথমে বলেছি যে একদম ক্লাস 4-5 থেকেই আমি রাজনীতি সচেতন এবং পত্রিকা পড়তাম, সব বুঝতাম। সেই হিসাবে আমি পলিটিক্যাল বিং স্পেশালি বলা যায়। আচ্ছা, সে কারণে আর জামাত ইসলামীর পক্ষে প্রো জামাত অ্যাক্টিভিজম করি, এটা তো আমি সরাসরি বললাম কোনো রাগঢাক ছাড়া। এবং 5 আগস্ট পরবর্তী নতুন বাস্তবতায় আমাদের তরুণ প্রজন্মের কিছু দায়িত্ববোধ রয়েছে দেশের প্রতি, ইসলামী আন্দোলনের জন্যে, এটা ফিল করি। আর সেক্ষেত্রে আমি আমার এলাকায় জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি, সময় দিচ্ছি, মানুষের জন্য কাজ করছি নিজের জায়গা থেকে। জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ আমাকে 5 আগস্টের পর অনেকেই বলেছেন ইনফরমালি যে আপনি এগিয়ে যান, সামনে আসেন, সামনে আসবেন, আমরা আপনাকে দেখতে চাই, এরকম কনসিডারেশনে আছে। তো সেক্ষেত্রে আমি একটু আগে আপনাকে যেটা বলেছি জামাত ইসলামী 2.0, এর মানে আপনি দেখবেন সামনে ওই ডাকসুতে শিবিরের যে রাজনীতি, নির্বাচনী পদ্ধতি, অনেককেই নমিনেশন দিবে বা জামাত নমিনেশন দিতে বাধ্য হবে। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সচিব, বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী অথবা জনপ্রিয় ব্যক্তিত্ব, কিন্তু সে সরাসরি জামাত ইসলামীর রোকন না, আচ্ছা, অথবা তাদের স্ট্রাকচারের না, দিতে বাধ্য হবে বা দিবে। তো এই জন্য যেহেতু আমি রাজনৈতিক ফ্যামিলির, সে কারণে আমি এলাকায় জনসম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। এবং আমি বিশ্বাস করি যে দলের জন্যে, জামাত ইসলামীর জন্য আমি অ্যাক্টিভিজম করি, তারা ফিল করবে এবং যোগ্য মনে করলে অবশ্যই নির্বাচন বা নির্বাচনী রাজনীতিতে আসবো। আর গণতান্ত্রিক রাজনীতির বাস্তবতা হচ্ছে এটা যে জনগণ আপনাকে চায় কিনা, তো জনগণের কাছে যেতে হবে। তো আমি জনগণের কাছে যাচ্ছি, জনগণ ফিল করলে জনগণের চাহিদার ভিত্তিতেই হয়তোবা জামাত ইসলামী বলবে যে আপনি নির্বাচন করেন, বা এই ধরনের চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো বেসিক্যালি করোনা পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নিয়ে কাজ করতে করতে জনপ্রিয় হয়ে উঠলেন। তো সেই সময়টাতে বা তৎপরবর্তী সময়ে যিনি এবি পার্টির প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, আমরা দেখেছি তিনি সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীতে ব্যাক করেছেন। তো এটা কি আসলে এবি পার্টির রাজনীতির একটা দৈন্যদশা বলে মনে করেন? আমি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নিয়ে কাজ করেছি, এর অর্থ হচ্ছে আমি বড় ধরনের ক্রিটিক ছিলাম, সমালোচনা করতাম এবি পার্টি গঠনের, এবং এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে সুলাইমান চৌধুরী স্যার, তিনি জামাত ইসলামীতে ফিরে এসেছেন, আনুষ্ঠানিকভাবে ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে এসেছেন। তো এই বিষয়ে আমার টেক হচ্ছে, আমি মনে করি এবি পার্টির রাজনৈতিক প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এক কথায় সহজ বাংলায় বলে এবি পার্টির দিন শেষ। কেন? আমি আসি সেদিকে। দেখেন, বাংলাদেশে নতুন ধারার রাজনীতি অথবা ইউরোপ আমেরিকার কিছু সিভিলাইজড পলিটিক্যাল কালচার বাংলাদেশে ইম্পোর্ট করেছে এবি পার্টি। আচ্ছা, নতুন ধারার রাজনীতি বলতে এখনকার 5 আগস্ট পরবর্তী যে স্লোগান, এটা বাংলাদেশে এনেছে এবি পার্টি। যেমন একই ব্যক্তি 2বারের বেশি পার্টি প্রধান হতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই যে সংস্কারের বিষয়গুলো, এগুলো আমি আপনি বা জনগণ শুনছে
5 আগস্টের পর সংস্কার কমিশনের মধ্য দিয়ে। রাইট। কিন্তু এই থিওরিগুলো বাংলাদেশে সর্বপ্রথম এনেছে এবি পার্টি। আচ্ছা। এবং আজকে যে এনসিপি নতুন ধারা রাজনীতি করছে অথবা তারুণ্য ভিত্তিক রাজনীতির প্রথম দল কিন্তু বাংলাদেশে গণ অধিকার পরিষদ, আমাদের ভিপি নূরের। আচ্ছা। তা এই ভিপি নূরের দলের যে রাজনৈতিক থিওরি এবং গঠনতন্ত্র কিংবা এনসিপির যে গঠনতন্ত্র, এগুলো এবি পার্টি থেকে কপি করা হয়েছে। কিন্তু বাস্তবতা দেখেন, এই কিন্তু এই মুজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এই ফুয়াদ আবদুল্লাহ, এদের অবদান কিন্তু 5 আগস্ট বাংলাদেশের অনেক গতি প্রকৃতি চেঞ্জ করে দিয়েছে। অনিবার্যভাবে নতুন ধারার দল, তারুণ্যভিত্তিক দল বলতে আমরা দেখি এনসিপি স্বাভাবিকভাবেই জুলাই অভ্যুত্থানের কারণে তাদের একটা বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে। আবার ভিপি নূরের দল থেকে অনেকেই এনসিপিতে এসেছে, এমনকি এই যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এতো সব ভিপি নূরের লোক, তার দল করতো। এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতিরা বেশিরভাগই এনসিপিতে এসেছে। এবি পার্টি, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবি পার্টির ছিল, তিনি এসেছেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এই এনসিপির অন্যতম প্রধান নেতা, যেমন নাগরিক কমিটি যেটা ছিল তার প্রধান ছিলেন। তো সেই হিসেবে এবি পার্টির আরও অনেক, আলী নেসার আমার পরিচিত আছে, তারা এবি পার্টির বড় বড় নেতা এখন এনসিপিতে আছেন। তো এখন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় এবি পার্টির থিওরিগুলোই এই এনসিপি, গণ অধিকার পরিষদ এরা নিয়ে নিয়েছে এবং এরা যে কোনো কারণে হোক মানুষের কাছে নতুন ধারার দল হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর এবি পার্টির জনশক্তি রিক্রুটমেন্টের একটাই পদ্ধতি ছিল যে সাবেক শিবির জামাত পছন্দ করে না, এর বাইরে কাউকে অ্যাট্রাক্ট করতে পারেনি। তো সেই জায়গায় যেহেতু জামাত ইসলামী ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তা সাবেক শিবির এখন স্বাভাবিকভাবে জামাত করবে। আবার সাবেক শিবির জামাত করতো না, পছন্দ করতো না, যে কারণে জামাতের কিছু রিজিডিটির কারণে জামাত ওইটা সংস্কার করে এখন জামাত 2.0। এটা একটা পয়েন্ট। মানে এবি পার্টি যে কথাগুলো বলে দাওয়াত দিত সাবেক শিবিরদের, সাবেক শিবিরের বাইরে তেমন কাউকে অ্যাট্রাক্ট করতে পারেনি। ওটা তো জামাত অলরেডি গ্রহণ করেছে, তা এবি পার্টিতে কেন যাবে এত বড় দল থাকতে? আবার এবি পার্টির যে বিশেষত্বগুলো ওগুলো এনসিপি নিয়ে নিয়েছে, তো এনসিপির মতো দল থাকতে এবি পার্টিতে যাবে না। আবার এবি পার্টির যে মূল তাত্ত্বিক বা একদম মাস্টার মাইন্ড বলেন আর প্রতিষ্ঠাতা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার এবং সুলাইমান চৌধুরী স্যার, দুইজনেই, একজন প্রধান উপদেষ্টা ছিলেন আর একজন আহ্বায়ক, দুইজনেই কিন্তু জামাত ইসলামীতে চলে গিয়েছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার জামাত ইসলামীতে চলে গিয়েছিলেন। আচ্ছা, এটা আমি জেনে শুনে বলছি। তা সব মিলে মানে মৃত্যুর আগে কি, হ্যাঁ, মৃত্যুর আগে তিনি জামাত ইসলাম, এবং তিনি এটা বলেছেন যে আমি জামাত ইসলামীর কর্মী হিসাবে মৃত্যুবরণ করতে চাই, এটা তিনি স্পষ্ট বলেছেন, সাক্ষী আছে আমি জানি। সেই হিসাবে এবি পার্টির দুই প্রধান বা আইকনিক ফিগার তারাও জামাত ইসলামীতে ফিরেছে। এবি পার্টির থিওরি এটা এনসিপি, গণ অধিকার পরিষদ, এরা আবার মার্জ হচ্ছে, এরা নিয়ে গেছে। তারুণ্যভিত্তিক রাজনীতির স্লোগান নাই, আবার জামাতের দুর্বলতাগুলো বলার সুযোগ নেই, জামাত সংস্কার হয়ে গেছে। তো এবি পার্টিতে কোনো রাজনীতি নেই। এই জন্য আমি বলবো যে এবি পার্টির দিন শেষ। সুলাইমান চৌধুরীর পদত্যাগ এটা আরও স্পষ্ট করলো। আবার এবি পার্টি থেকে অনেকেই এনসিপিতে যোগ দিয়েছে। এই জন্য এবি পার্টির জন্য ভালো হবে যদি ওই গণ অধিকার পরিষদ যেরকম মার্জ হওয়ার একটা চেষ্টা করছে, এরকম যদি মিশে যেতে পারে বা একটা দলে রূপান্তরিত হতে পারে। এটা গণ অধিকার কাদের সাথে মার্জ হওয়ার ট্রাই, গণ অধিকার পরিষদ এবং এনসিপি এটা মিলে একটা দল হবে। তাদের আলোচনা 90% অগ্রগতি হয়ে গেছে। আচ্ছা, দুইটা দল মিলে এক দল হবে। সেখানে পার্টির প্রধান নাহিদ ইসলাম এবং ভিপি নূর দুইজনেই, একজন পলিটিক্যাল প্রধান, একজন সাংগঠনিক প্রধান, এইভাবে কোনো না কোনোভাবে তারা সমন্বয় করছে আর কি। আচ্ছা, এবং সাংগঠনিক সম্পাদকেরও পলিটিক্যাল সাংগঠনিক সেক্রেটারি, পলিটিক্যাল সাংগঠনিক এরকম বিভিন্ন উইং থাকবে, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখবে একজন, কিন্তু সেক্রেটারি থাকবে যাতে নেতৃত্বের দ্বন্দ্ব না হয়। তো এবি পার্টিও এখানে আসতে পারে। তাহলে 3 জন আহ্বায়ক বা 3 জন প্রধান হতে পারে, যে একজন ইন্টারন্যাশনাল, একজন ডোমেস্টিক, একজন পলিটিক্যাল, একজন সাংগঠনিক, বিভিন্ন সিস্টেম ক্রিয়েটিভ অনেক কিছু বের করা যায়। এবি পার্টির জন্য ভালো এনসিপির সাথে মার্জ হয়ে যাওয়া, নইলে তাদের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। এবং আপনি পত্রিকা খুললে দেখবেন প্রতিনিয়ত যে এবি পার্টির 50 নেতা জামাত ইসলামীতে যোগদান, 5 বছর এবি পার্টি করে আবার জামাতে ফিরে গেলেন, প্রতিনিয়ত এরকম খবর বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি পত্রিকায় আসা খবর, কিন্তু এর বাইরে ইনফরমালি অনেক এবি পার্টির কর্মী নেতা আছে যারা নীরবে নিবৃত্তে জামাত ইসলামীর রোপণ হয়ে গেছে, আমি চিনি, কিন্তু কোনো পত্রিকায় আসেনি। তো এবি পার্টির রাজনীতি এখন আসলে নেই। আচ্ছা আচ্ছা, একটু বিএনপির দিকে একটু আসতে চাই। তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে একটা ধোঁয়াশা কাজ করছে। বিভিন্ন সময় নেতাকর্মীরা মনে করেন এই বুঝি তিনি আসলেন, আবার কখন আসেন। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে, অথবা আপনি আসলে কি মনে করেন উনি কবে নাগাদ ফিরতে পারেন? তারেক রহমান
কখন ফিরবেন এক্ষেত্রে তিনি নিজেই দুইটা মানদণ্ড ঠিক করেছেন। তিনি যদি নিশ্চিত হন যে না বাংলাদেশে একটা সময় নির্বাচন হবে এবং ওই নির্বাচনে অংশগ্রহণ করতে একদম মার্জিনাল টাইমে শেষ সময় তিনি আসবেন, যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে ভোটার হতে হবে, ভোটার হতে 1-2 সপ্তাহ সময় লাগবে, এরকম তফসিল ঘোষণার পর অথবা তফসিল ঘোষণার কিছুদিন আগে আসবেন এবং তাকে নিশ্চয়তা দিতে হবে যে না এই সময় নির্বাচন হবে এবং ওই নির্বাচনে তিনি জয়লাভ করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। এই নিশ্চয়তা ছাড়া তিনি দেশে ফিরবেন না। আপনি নিশ্চিত লিখে রাখেন, যদি দেখেন যে না বাংলাদেশের যে অবস্থা তাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে কিনা সন্দেহ, আর করলেও বিএনপি জয়লাভের সম্ভাবনা কম, তখন দেখবেন যে তারেক রহমান আসবে না। তারেক রহমান নিশ্চিত প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি ছাড়া আসার সম্ভাবনা নেই। কারণ কি আসলে ফিরলে কি আবারও তিনি মানে কারাবন্দী হবেন এ ধরনের কিছু? কারাবন্দী হওয়ার সম্ভাবনা নেই। আসলে তারেক রহমান ইন রিয়ালিটি তিনি রয়ের ফাঁদে পড়েছেন। রয়ের কথায় চলেন অনেকটা, ভারতের কথা বা ভারতের ন্যারেটিভ বিএনপি গ্রহণ করছে, কিন্তু ভারত জিয়াউর রহমানের সন্তানকে কখনো বিশ্বাস করে না। এবং ভারত তাদের রাস্তা পরিষ্কারের জন্যে যদি সুযোগ পায় তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমান এটা বিশ্বাস করেন, এই জন্যে নিশ্চিত প্রধানমন্ত্রী অথবা এরকম একটা নিশ্চয়তা ছাড়া তিনি আসতে চাচ্ছেন না। তিনি মৃত্যু ঝুঁকি আছে, বেনজির ভুট্টোর মতো বা এরকম কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, স্যাবোটাজ করতে পারে, এরকম একটা আশঙ্কা তার মধ্যে আছে। আচ্ছা, জামাত তো আপনি যেমনটা বললেন যে আসলে একটা ব্যাপক সম্ভাবনার মধ্য দিয়ে আছে, যে সংস্কার তারা করতে চাচ্ছে সেই সংস্কার যদি সত্যিকার অর্থে করতে পারে এবং তারুণ্যের বাংলাদেশকে যদি তারা ধারণ করতে পারে, তাহলে আপনি বলছেন যে আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের একটা সম্ভাবনা আছে। আমি আসলে আরেকটু জানতে চাই যে ধরলাম যে জামায়াত হচ্ছে আগামী নির্বাচনে তারা জয়লাভ করলো, সেক্ষেত্রে তারা আসলে কতদিন টিকে থাকতে পারবে? এটা কি আসলে মিশরের মোহাম্মদ মুরসির মতো কোনো ঘটনা ঘটার কোনো পরিস্থিতি বাংলাদেশে হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তারুণ্যের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই ভিত্তিক বাংলাদেশ ধারণ করতে পারে না, ধারণ অলরেডি করেছে, প্রমাণ ডাকসু। শিবির ধারণ করেছে। জুলাইয়ের পক্ষের শক্তি এখন তরুণ প্রজন্ম মনে করে শিবিরকে। এনসিপি এই জায়গায় ব্যর্থ হয়েছে, অনেকে মনে করে যে এনসিপি চেতনা ব্যবসা করছে। জামাত ইসলামী সংস্কার অলরেডি নিজেদেরকে অনেক কিছুই করেছে, সব কিছু দৃশ্যমান না বা ওপেনলি আনেনি, ধীরে ধীরে আনবে, কিন্তু ইন্টারনালি সংস্কার অনেক কিছু করে ফেলেছে। আপনি দেখবেন নির্বাচনের সময় আসলে তাদের নমিনেশন প্রক্রিয়া নানান কিছুতে মেসিভ সংস্কার, যেটা ওই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার, সেই মীর কাসেম আলী, কামরুজ্জামানরা অনেক আগে চাইতেন। এটা নিয়ে জামাতের মধ্যে কিছুটা দ্বন্দ্ব ছিল, সেটা এখন কায়েম হচ্ছে জামাত ইসলামী 2.0। আর জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, হ্যাঁ এখন গণজোয়ার, জনগণ চাইলে ক্ষমতা আসতে পারবে, টিকে থাকতে পারবে কিনা দেখেন। জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনলে জনগণ তাদেরকে টিকিয়ে রাখবে, এখানে হীনমন্যতার কিছু নেই। তবে আপনি যেটা বলেছেন যে মিশরে মোহাম্মদ মুরসির মতো হবে কিনা, কারণ ইসলামপন্থী কোনো দল পৃথিবীতে নাই ক্ষমতায় এসে টিকে থাকার ইতিহাস। আসতে পারলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যেমন তিউনিসিয়া রশিদ গানুসির আন্নাহদা পার্টির কথা আছে কিংবা মোহাম্মদ মুরসির কথা আছে না, এরকম কোনো ঘটনা ঘটবে না। জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং সফলতার সাথে টিকে থাকবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ রায় দিলে আবারও ক্ষমতা আসবে, নইলে বিরোধী দলে যাবে। কেন টিকে থাকবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকেই বলেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করেন, জামাত তো কখনো ক্ষমতায় আসেনি, অতীতে কয়টা সিট পেয়েছে? আমি বলি যে কোনো দল তো জন্ম থেকে ক্ষমতা আসে না, একটা পর্যায়ে আসে, তো অতীতে আসেনি, এবার আসবে। আর ইসলামী দল পৃথিবীতে কখনো টিকতে পারেনি, জামাত ইসলামী টিকবে, নতুন এক্সাম্পল সেট করবে। এখন কেন এরকম মনে হচ্ছে যে নতুন এক্সাম্পল সেট করবে, তারা ফুল 5 বছর টিকবে, সফলতার সাথে রাষ্ট্র চালাবে? দেখেন জামাত ক্ষমতা আসার আগে যে সংস্কারগুলো করতে পেরেছে, আর নাহদা কিংবা মুসলিম ব্রাদারহুড জামাতের মতো এই ধরনের সংস্কার আগে করতে পারেনি, তাদের মধ্যে দুর্বলতা ছিল। আর তারা যেহেতু আগেই সহজ বাংলায় বলে ধরা খেয়েছে, ওটা থেকে জামাত শিখেছে। তো ওইগুলো সমস্যা যাতে না হয়, এটা জামাত যথেষ্ট সচেতন। তো এই জন্য একটা বিপদে পড়লে ওই বিপদে আর মানুষ পড়ে না। তো জামাতের একদম কাছাকাছি দল মুসলিম ব্রাদারহুড কিংবা আন্নাহাদা পার্টি যেহেতু টিকতে পারেনি, তো ওখান থেকে জামাত ভালোভাবে শিখেছে, সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আন্নাহাদা পার্টি কিংবা মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, টিকে থাকতে পারেনি, সেই বিশ্ব বাস্তবতা এখন আর নেই। যুক্তরাষ্ট্রের যেরকম একটা হেজিমনিক পাওয়ার ছিল, তারা ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল, ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম। যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতে পাওয়ার ছিল, তারা যে কোনো দেশে চাইলে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিতে পারতো, কোনো সরকারকে পতন করাতে পারতো। এখন এই বাস্তবতা নাই। এখন ইউএসের পাওয়ার কমে গিয়েছে, যুক্তরাষ্ট্র এখন টাকা দেয় না, টাকা পয়সা না দিলে ওরকম আপনি অন্য দেশে অঘটন ঘটাতে পারবেন না। এবং যুক্তরাষ্ট্র নিজেরাই বিভিন্ন দেশের সরকার পতনের প্রজেক্ট, এগুলো একসময় যেটা করতো তারা সকাল সন্ধ্যা, এগুলো থেকে ফিরে এসেছে।
আর এখন চীন একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনি জাস্ট আফগানিস্তানের দিকে তাকান, তালেবানের মতো দল সারা পৃথিবী যাদেরকে জঙ্গি বলতো, যাদের নাম নিলে ফেসবুক ইউটিউব আপনাকে রেস্ট্রিকশন দিত এবং এখনও দেয়, তারা ক্ষমতা এসেছে পুরো ন্যাটোকে পরাজিত করে, যুক্তরাষ্ট্রকে পরাজিত করে এবং টিকে আছে। এবং যুক্তরাষ্ট্র এখন তাদের সাথে মিটিং করছে, ভারত তাদের সাথে বৈঠক করছে, চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ইউরোপিয়ান দেশগুলো তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এস্টাবলিশ করতে যাচ্ছে, সবাই স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে। মানে এটা একটা বাস্তবতা বর্তমান পৃথিবীর, যে আগের সেই ইউএস ডমিনেটেড যে ওয়ার্ল্ড সিস্টেম, যেখানে ইসলামপন্থী সেই ওয়ার অন টেররের যুদ্ধ, এগুলো নেই। এখন চীনের উত্থান হয়েছে, চীন ইসলামপন্থীকে এগুলো কোনো বিষয় না, তাদের কাছে তাদের ইন্টারেস্ট সার্ভ হয় কিনা, অথবা ভারত বিরোধী শক্তি যেই হোক তাকে আমরা রক্ষা করব। মানে বিশ্ব রাজনীতিতে একটা ব্যালেন্স অফ পাওয়ার যেটা বলি, ইউনিপোলার বা মাল্টিপোলার ওয়ার্ল্ড সিস্টেম এর কাছাকাছি এসেছে, যার ফলে ইসলামপন্থীরা এখন মূল ধারায় চলে গেছে। এখন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে পছন্দ করে। আপনি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে 5টা কারণে জামাত ইসলামীকে ক্ষমতায় চায় যুক্তরাষ্ট্র। এটা একটা বিশ্লেষণ, এটা বাস্তবতা। আপনি যদি দেখেন যে পশ্চিমা দেশের কূটনীতিকরা যেরকম আমিরে জামাতের সাথে নিয়মিত বৈঠক করেন এবং যুক্তরাজ্য সবাই, তো সব মিলিয়ে ক্ষমতায় টিকে থাকার যে আলামত, সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এখানে চীন সম্ভবত জামাত ইসলামীকে পছন্দ করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসেবে। তো সেখানে জামাত ইসলামী ক্ষমতা আসলে সাকসেসফুলি তারা টিকে থাকতে পারবে, বর্তমান পৃথিবীর বাস্তবতা এটা। এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রিয়ালিটি এটা। যেমন ডাকসুতে শিবির জিতেছে, অনেকে ভেবেছিল জিতলেও তাদের দায়িত্বই নিতে দেওয়া হবে না, দায়িত্ব নিয়েছে, দেশ পরিচালনা করছে, ভালোভাবেই করছে। ঠিক ওইভাবে আপনি দেখবেন জামাত ইসলামীকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা নিলে তারা সাকসেসফুলি সারা পৃথিবীর সাথে সম্পর্ক রেখে দেশ পরিচালনা করতে পারবে। কিন্তু এই যে পারবে বলছেন বা টিকে থাকার প্রশ্নে জামায়াতের যে ভূমিকা, এই ভূমিকা নিতে গিয়ে জামায়াত কি ইসলাম থেকে কোনোভাবে কিছুটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিনা? অনেকে আসলে এই ধরনের অভিযোগ করে থাকেন। আচ্ছা, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, হ্যাঁ, এটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে না। আপনি একটু চিন্তা করেন, আপনার বা আমার বাবা, দাদা, দাদি, তাদের মধ্যে যে তাকওয়া পরহেজগারিতা ছিল, যে দিনদারিতা ছিল, এখনকার আমার আপনার জেনারেশন, আমার আপনার মধ্যে কিন্তু সেটা নেই। মানে কালেকটিভলি সারা পৃথিবী মুসলিম উম্মাহ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা হাদিসে ভবিষ্যৎবাণী আছে। এর অর্থ এই নয় যে আমাদের যাওয়া উচিত বা মেনে নেওয়া উচিত, অবশ্যই আমাদের দিনের পথেই অটল থাকা উচিত। কিন্তু ইমাম মাহাদি আসবে, সহিহ হাদিস, এবং দাজ্জাল এসে দাজ্জালীয় শাসন কায়েম করবে। এখন ইমাম মাহাদি কোন প্রেক্ষাপটে আসবেন মানুষকে সঠিক পথে নিতে। মানুষের বিচ্যুতি হবে বলেই, ইসলাম থেকে দূরে সরে যাবে বলেই তাদেরকে সংশোধন করতে আসবে। তো স্বাভাবিক পুরো মুসলিম উম্মাই তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আমরা অনেক ইসলামের বিধিবিধানকে আগে যতটা গুরুত্ব দিতাম দেই না। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের মা, খালা, দাদি, তাদের সময় যেটা ছিল, বর্তমান আমাদের স্ত্রী, বোন, এদের ক্ষেত্রে এটা আমরা দেখছি না। মানে কালেকটিভ ডেভিয়েশন। তো সেই হিসাবে আপনি জামাতের দিকে তাকালেও এটা দেখবেন। আবার হ্যাঁ, ক্ষমতায় গেলে তাদের বিচ্যুতি হয়, এটা ডেফিনেটলি হবে। ক্ষমতায় গেলে অনেকের ঈমান নষ্ট হয়, এটা হবে। এটা সাহাবা ইকরামদের যুগ থেকে এটা একটা রিয়ালিটি। তো এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন কি না, তার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন বা জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে আরেকটা থিওরি আছে, এটা বলছি আমি, যে একটা হাদিস আছে, আপনি জেনে থাকবেন, আবু দাউদে আছে, ইবনে মাজায় আছে হাদিস, এবং একই মতনে বিভিন্ন টেক্সটে হাদিসটা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন সংস্কারের জন্য, মুসলিম উম্মাকে সঠিক পথে রাখার জন্য, ভুল ভ্রান্তি সংশোধন করে পিউরিফাই করার জন্য। তো সেক্ষেত্রে জামাত ইসলামী মনে করে যে মাওলানা মওদুদি একজন মুজাদ্দিদ ছিল গত শতাব্দীর, এবং তারা সারা মুসলিম উম্মাকে সংস্কারের অংশ হিসেবে এই জামাত ইসলামী কায়েম করেছে। জামাত ইসলামী, ইখওয়ানুল মুসলিমিন, আন-নাহদা, প্রায় সমস্যা বা সেম কোয়ালিটির দল। তো এটা ছিল একটা সংস্কার আন্দোলন গত শতাব্দীর। তো সেটা কিন্তু 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। আমি মাওলানা মওদুদি 1935 সালের দিকে কাজ শুরু করেছে, 42 সালে জামাত ইসলামী কায়েম করেছে। সেই হিসাবে 35 সাল কিন্তু প্রায় এসে গেছে। আরও পৃথিবীর বিভিন্ন ডক্ট্রিন, বিভিন্ন মতবাদ, অনেক ডাইনেস্টি, এটার ইতিহাস, এটা বাস্তবতা। এবং হাদিসের 100 বছরের যে মুজাদ্দিদ, এটাও মিলে যে 100 বছরের বেশি একটা মতবাদ বা এটা ঠিক থাকে না, তারপর এটা ধ্বংসের দিকে যায়, তারপরে আবার নতুন কেউ এসে ওটাকে পিউরিফাই করে দিয়ে যায়। তো সেই হিসেবে জামাত ইসলামীর বয়স বা জামাত ইসলামীর আন্দোলন শুরুর বয়স প্রায় 100 বছর হয়ে আসছে। এখন 100 বছরের কাছাকাছি যত আসবে তত
ডেভিয়েশন আপনি দেখবেন। তারপরে 100 বছর পূর্ণ হলে, 100 বছরটা এক্স্যাক্ট না, কাছাকাছি বা এরকম সামথিং মোর অর লেস, তো এক পর্যায়ে দেখবেন যে ব্যাপক অধপতন। তারপরে হয়তো বা কোনো একজন মহান ব্যক্তি বা কোনো একজন মহান আমির বা কোনো একজন ব্যক্তি আসবে, সে এসে আবার সবাইকে পিউরিফাই করবে। তো এখন এই যে জামাতের যে অধপতনটা, এটা মূলত ক্ষমতা আসার মধ্য দিয়ে দৃশ্যমান হবে, এবং আবার জামাত বা ইসলামী আন্দোলন, একামতের দিন, এদেরকে পিউরিফাই করার যে একটা চিন্তা, নতুন একজন মহাপুরুষ লাগবে, এটা হয়তো বা এই ক্ষমতা আসার পর থেকেই শুরু হবে, এবং এটা স্বাভাবিক। সুলতান ভাই, আপনি অনেক চমৎকার করে সমসাময়িক বিষয় থেকে শুরু করে নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। অন্যান্য বারের মতো যেভাবে আপনি আপনার চ্যানেলে করে থাকেন, এখানে খুব চমৎকার তথ্য দিয়েছেন এবং চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। নিশ্চয়ই আমাদের দর্শকরা আপনার পুরো বক্তব্য এবং আমাদের পুরো এপিসোডটি অনেক বেশি উপভোগ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার দর্শক শ্রোতা মণ্ডলীকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব মোহাম্মদ সুলাইমান ভাইয়ের অ্যানালাইসিস, এবং তিনি তার জীবন ঘনিষ্ঠ অ্যানালাইসিস উপস্থাপন করেছেন, যেমনটা তিনি তার নিজস্ব চ্যানেলেও করে থাকেন, যে অ্যানালাইসিসগুলোর মাধ্যমে তিনি দেশব্যাপী এবং সারা পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আমাদের সমসাময়িক নানা বিষয়ে, রাজনীতি থেকে সমাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, ধর্মনীতি, বিভিন্ন বিষয়ে তিনি আমাদের আজকের এই পডকাস্টেও আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমাদের পুরো অনুষ্ঠানটি এতক্ষণ ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।